বিসমিল্লাহির রহমান রহিম। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টু দ্য প্রোগ্রাম। দিস প্রোগ্রাম নেম ইজ ইমোশনালি ইন্টেলিজেন্ট প্রোডাক্টিভিটি লিডারশিপ। বাজারে যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, নর্মালি ট্রেডিশনালি এই প্রোগ্রামগুলো, কিছু কিছু প্রোগ্রামের নাম আছে টাইম ম্যানেজমেন্ট। কিছু কিছু জায়গায় বিশেষ করে ম্যানুফ্যাকচারিং রিলেটেড কিছু প্রোগ্রাম প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট বলা হচ্ছে। সো বাট বেশিরভাগ প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোতে খুবই সুন্দর সুন্দর টেকনিক শেয়ার করা হয়। বাট আমি যেই প্রোগ্রামটা এখানে তৈরি করেছি, এই প্রোগ্রামটাকে আমি বলছি ইমোশনালি ইন্টেলিজেন্ট প্রোডাক্টিভিটি লিডারশিপ। লুক এট দিস। আমি ম্যানেজমেন্ট শব্দটা থেকে সরে এসেছি। কেন, সেটা আপনি কোর্স করতে করতে এটা পাবেন। ইমোশনালি ইন্টেলিজেন্ট যে আমাদের এই যে লিম্বিক সিস্টেম, যেখানে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন পাওয়ার পরে ইমোশন তৈরি হয়। আমি ভয় পেয়ে যাচ্ছি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আমি হ্যাপি হয়ে যাচ্ছি, আমি অ্যাংরি হয়ে যাচ্ছি। যে কোনো একটা নিউজ পাওয়ার পরে যদি আমার আহ, যেই রিয়াকশনটা আসছে, যে ইমোশনটা আসছে, সেটা তৈরি হয় এখানে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ওই ইমোশনটা নিয়ে যখন ইমোশনাল হয়ে যাই, তখন আমার এই ইনফরমেশন গুলো এখানেই পড়ে থাকে। প্লিজ আমার দিকে তাকান। এই যে আমি পিছনে হাত দিয়ে আছি, যে লিম্বিক সিস্টেম এখানেই পড়ে থাকে। লিম্বিক সিস্টেম ইনফরমেশন গুলো এখানে পাঠাতে পারে না যতক্ষণ আপনি নিজেকে শান্ত না করেন। এটা নিউরোসায়েন্স। ওকে। এখানে থেকে আপনার ইনফরমেশনগুলো এখানে পাঠাতে পারে না। এখানে পাঠাতে না পারলে এই জায়গাটা হচ্ছে প্রসেসিং অ্যানালাইটিক্যাল জোন আর প্রসেসিং জোন, যেখানে ইনফরমেশনগুলো অ্যানালাইজ করা হয় এবং প্রসেস করে ফাইন্ড আউট করা হয় কি হয়েছে। কিন্তু এখানে পর্যন্ত এটা পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে কাম ডাউন না করেন, আপনাকে স্ট্রেসফুল সিচুয়েশন থেকে নিজেকে কন্ট্রোল না করেন। এটা আমরা টেকনিকগুলো গ্রাজুয়ালি শিখব। তো যারা এটা নিজের ইমোশন থেকে বেরোতে পারে না, বা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না, ইমোশনটাকে একটু শান্তভাবে নিয়ে আসতে পারে না, তারা এখান থেকেই ডিসিশন নিয়ে ফেলে যে আমি আপনার উপর বিরক্ত, আই হেট ইউ, ডিসিশন দিয়ে দিলাম, এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ এনিমোর। আমি তোমার সাথে আর কাজ করব না। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার বলে দিয়েছেন, অতি হ্যাপিনেস আর অতি দুঃখ, অতি আপসেটনেস অথবা অতি হ্যাপিনেস, এই দুইটো সময় ডিসিশন না নিতে, বিকজ ওই সময় ডিসিশন গুলো ভুল হয়। মনে করেন আপনি কোনো কারণে আমার কোনো একটা কাজে খুবই হ্যাপি হয়ে গেলেন, অনেক প্রমিস করে ফেলেন, আকবর ভাই আমি এটা করবো, এটা করবো, এটা করবো, বা আপনার সাথে এই কাজ করবো, এই করবো। পরে যখন আস্তে আস্তে ওই জিনিসটা একটু ঠান্ডা হয়ে আসলো, দেখলেন যে আপনি অনেক প্রতিশ্রুতি ভুলে গেলেন। এরকম হয়েছে না? খুশি অবস্থায় অনেক প্রমিস করছিলেন, কিন্তু ওই প্রমিস পরে রক্ষা করেননি। দুঃখিত অবস্থায় অনেক কিছু অ্যাটাক করবেন অমুককে, অমুকের উপর, এর সাথে আমি আর কাজই করবো না, এর চেহারাও দেখবো না, এরকম টাইপের কতগুলো ইয়া বলছে। আবার পরে দেখেন যে কিছুক্ষণ পরে গিয়ে ওর সাথে বসে চা খাচ্ছেন। ঘটনাটা কি? এটা হচ্ছে যে আমরা অতি এর মধ্যে। তো আমাদের যখন আমরা এই জায়গাটাকে ইমোশনালি ইন্টেলিজেন্ট পিপল যারা আছে, যেটা আমরা কোর্সের মধ্যে শিখবো অনেক জায়গায়, তারা নিজেকে এই জায়গায় শান্ত করে ফেলতে পারে কুইকলি। তখন তারা ইনফরমেশনগুলো এখানে পাঠিয়ে দেয়। ইনফরমেশনগুলো যখন পাঠিয়ে দেয়, এখানে লজিক্যালি একটা এক্সপ্লেনেশন আসে। এক্সপ্লেনেশন যখন আসে, তখন আহ, এটা হচ্ছে যে লজিক্যাল। এখানের মধ্যে তেমন বেশি পরিমাণ ফিলিং কাজ করে না। তো এখান থেকে যারা ডিসিশন নেয় তারা হচ্ছে ম্যানেজার। কিন্তু যারা লিডার, তারা ওকে একটা রেজাল্ট আসছে, তারপর তারা এটা আরেকটা জার্নি করে, সেটা হচ্ছে হেড টু দ্য হার্ট। এই 18 ইঞ্চি জার্নি করে। সেটা হচ্ছে এটা হৃদয়ে নিয়ে গিয়ে ফিল করে, ওকে আমি একটা মানুষকে ওয়ার্নিং দেবো ভুল করার কারণে, সে এটা এটা ভুল করেছে, বাট আমি তার জায়গায় থাকলে আমি কি করতাম, আমার কি করা উচিত ছিল। ঠিক আছে? এই যে ফিলিংটা করা, ঠিক আছে আমি আমার এমপ্লয়িকে ওয়ার্নিং দিব, এমপ্লয়িকে ফায়ার করব, বাট আমি তো লাইফে এই ধরনের ভুল করেছি, আমি যদি ওই জায়গায় থাকতাম, হোয়াট আই উড ডু। তখন লিডারের মধ্যে, যখন লিডার এভাবে থিঙ্ক করে, তার লজিকের সাথে, তার অ্যানালিটিক্সের সাথে তার এমপ্যাথি যোগ হয়, তার কেয়ার যোগ হয়, তখন সে একটা বেটার ডিসিশন মেক করে। কিন্তু যারা ইমোশনাল পিপল, তারা লিম্বিক সিস্টেম থেকে করে। যারা ম্যানেজার তারা এখান থেকে করে, আর যারা লিডার তারা এখান থেকে করে।
ঠিক আছে? এই টেকনিকগুলো, এটা তো আমি সামান্যভাবে বললাম, এটাকে খুবই ডিপে গিয়ে আপনি আপনি শিখবেন এই প্রোগ্রামের মধ্যে। তো আমাদের এটা যেন আমরা ডিফারেন্ট ওয়েতে পড়াশোনা করব, আমি এই জিনিসগুলো আমি খুব হৃদয় দিয়ে অনুভব করি। তো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আমার নিজের নামও বলিনি এখন। আমি, যারা নতুন আছেন, আমি আপনাদের কোচ মোহাম্মদ আকবর হুসাইন, এবং আমি আপনাদের সাথে বর্তমানে যে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স সিটি থেকে আমি কথা বলছি। এবং আমার এখানে সময় অলমোস্ট সকাল 10টার কাছাকাছি, 9:54। এবং আপনাদের ওখানে এখন ডেফিনেটলি সম্ভবত 7:54, যে ইভিনিং। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আগে আপনাদেরকে, আপনাদের সাথে একটু কারিকুলামটা নিয়ে কথা বলি। এটা আমাদের যারা মাস্টার ক্লাসে এসেছিলেন তারা শুনেছিলেন, বাট স্টিল অনেকে মাস্টার ক্লাসে জয়েন করেননি। সুতরাং আমি এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করি, বাট এটার পরিপূর্ণ ভিডিও থাকবে। আমার এখানে কাজ হচ্ছে, আজকে আপনি এই ভিডিওটাও পাবেন, এখন যেটা কথা বলছি এটা ভিডিওটা পাবেন, কিন্তু আজকে মোর অফ নোট নেবেন অবশ্যই, কিন্তু মোর অফ লিসেনিংটা যেন আপনি এখানে প্রয়োগ করেন, যাতে আপনার করণীয় কি সেটা আপনি বুঝতে পারেন। বিকজ এই যে প্রোগ্রামটা আজকে আমরা শুরু করেছি, ইটস নট এ কোর্স, ইটস এ জার্নি। আমি এটাকে কোর্স বলি না, এটাকে জার্নি বলি। বিকজ হোয়াই আই এম মেকিং দিস জার্নি, বিকজ আই ওয়ান্ট সাম চেঞ্জেস ইনসাইড মি। আমি আমার ভিতরে কিছু পরিবর্তন চাই এই কোর্সের শেষে। আমরা সবাই যেন কিছু শিখে বের হতে পারি, যেটা আমাদেরকে আলোকিত করেছে। এই যে 150 ঘন্টা আমি ব্যয় করব টোটাল কোর্সের পিছনে, এখন সেটা আমাকে কি দিবে, সেটাই আমরা শিখব। সো এনিওয়ে, সো আমি প্রথমে আপনাদের সাথে একটু কারিকুলামটা শেয়ার করতে চাই, কারণ আরো অনেক কথা বলার আছে। তো আমরা কারিকুলামটা শেয়ার করব। তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে এক্সিকিউটিভি। এটা এক্সিকিউটিভদের একাডেমি। আর প্রোগ্রামের নাম ইমোশনালি ইন্টেলিজেন্ট প্রোডাক্টিভিটি লিডারশিপ। এখানে যে 4টা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা বিশাল সমুদ্র সমান মিনিং আছে, যেটা আমরা পুরো প্রোগ্রামে ডিসকভার করব। আর আমাদের এখানে একটা ট্যাগলাইন আছে আমাদের প্রতিষ্ঠানে, যে রিওয়ারিং লিডার্স টু ট্রান্সফর্ম। যে আমাদের আমাদের দেখবেন, আমরা জানি না জিনিসপত্র মানে অনেক কিছু, সেটা নয়। আপনারা সবাই লিডার, অনেক বছর ধরে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, অনেক কিছু আপনারা জানেন। আমি যে কাজটা করব এই প্রোগ্রামে, সেটা হচ্ছে এই আপনাদের জানাটাকে অর্গানাইজ করে দেব। একজন দর্জির মধ্যে যখন সুতা ইউজ করতে করতে এরকম খেয়াল করেছেন যে একটা জায়গায় সুতা রাখতে রাখতে বিভিন্ন কালারের সুতাগুলো জট পেকে যায়, পরবর্তীতে যখন তার কোনো একটা সময় হয়, সে একটা একটা করে সুতা বের করে এগুলোকে লাইন আপ করে অর্গানাইজ করে পরবর্তীতে ইউজ করার জন্য। ইন দ্য সেম ওয়ে, এই যে আমাদের লিডারদের কাজ হচ্ছে যে আমাদের মাথার ভিতরে প্রচুর জট পাকানো আছে। কারণ পৃথিবীতে অনেক কিছু চলতেছে, জব ছাড়াও ফ্যামিলিতে অনেক প্রবলেম, বাইরে অনেক প্রবলেম, নিজের অনেক প্রবলেম, নিজের অনেক স্বপ্ন, কোম্পানির চাপ, লট অফ থিংস আর গোয়িং অন। তো আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আপনাকে রিওয়্যার করা, রিঅর্গানাইজ করা। ওকে। সো আমি আমার নিজেকে নিয়ে আমি ব্যাখ্যা করে বেশি সময় নষ্ট করব না। সো আমি এখানে একটা জিনিস আপনাদের সাথে ডিসকাস করতে চাই। এটা হেনরি ফোর্ডের এই কথাটা, উনি বলেছেন, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান; ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট, you are right. Okay. If you think you can, you can. If you think you cannot, you cannot. আর্নল্ড শোয়েসনেগারের নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা, যিনি হলিউডে অভিনেতা ছিলেন, পরবর্তীতে ক্যালিফোর্নিয়াতে আহ, উনি গভর্নর ছিলেন। উনি মূলত অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, আমেরিকাতেও জন্মগ্রহণ করেননি, পরবর্তীতে আমেরিকান সিটিজেন হয়েছিলেন। তো উনি যে জিনিসটা, ওনার একটা ভিডিও আমি আপনাদের গ্রুপে পোস্ট করব। এটা একটা 17-18 মিনিটের ভিডিও, ইউটিউবে আছে, বা লিঙ্কটা আমি আপনাদের ওখানে পোস্ট করব। সেটা হচ্ছে নিজের ভিতরে, এই যে আমরা একটা কথা বলি না, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি রাইট ওয়েতে করতে পারেন, সেটা যে আপনাকে পুরো একটা পরিবর্তন করে দিতে পারে, সেটা আপনি ওই ভিডিওটাতে দেখতে পাবেন। তো হেনরি ফোর্ড এখানে যে কথাটা বলছে, কারণ এই কথাটা বলার একটা বড় কারণ আছে। আমি ডাইরেক্টলি কোর্সে জাম দিতে পারতাম, আমি আবারও বলছি, নর্মালি বেশিরভাগ কোর্স ওইটাই করে, সেটা হচ্ছে যা পড়াতে আসছে সেটা পড়াই চলে যায়। এরা রং নয়, কিন্তু আমার কাছে মনে হয়
মানুষের মনোজগতের পরিবর্তন না হলে আপনি যত কোরআন বাইবেল মাথার উপরে তুলে দেন না কেন, তার পরিবর্তন ঘটবে না। ঘটবে না, এটা নিশ্চিত। সো আপনি আগে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমি পারবো। যেমন আমি আমার নিজের একটা গল্প বলি। আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার স্বপ্ন ছিল আমার লিটারেচার পড়বো, সাহিত্য পড়বো। আমি সাহিত্য খুব পছন্দ করতাম। তো সাহিত্য পড়বো, এ কারণে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলাম না, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দিলাম না। আমি চিটং কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি অনেক ভালো রেজাল্ট করে এসেছি, নিজের কোনো পাণ্ডিত্য দেখাচ্ছি না, গল্পটার একটা সিগনিফিকেন্স আছে। এখন আমি চারিদিকে সমালোচিত হচ্ছি, কারণ সবাই মনে করছে যে সামথিং রং উইথ মি। চিটং কলেজের সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে আমি মেডিকেলের স্বপ্ন দেখছি না, ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখছি না, সামথিং রং উইথ মি। আচ্ছা, যাই হোক, ওখানে তো দিলাম না। এখন চিটং ইউনিভার্সিটিতে আমার পরিবার ছিল খুবই কনজারভেটিভ, এখনো আছে। এখন আমার ফ্যামিলি আমাকে চিটং এর বাইরে কোথাও পরীক্ষা দিতে দিবে না, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোনো জায়গায় দিতে দিবে না। তাদের ধারণা হচ্ছে যে আমি চট্টগ্রামের বাইরে যাওয়া মাত্রই নষ্ট হয়ে যাব। দ্যাটস কাইন্ড অফ থিঙ্কিং। এনিওয়ে, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম। এখন কি আল্লাহর লীলা খেলা, যে ডিপার্টমেন্টের টিকা অনেক কঠিন, ওখানে আমি টিকে গেলাম, যেটা আমার স্বপ্ন নয়। ল ডিপার্টমেন্ট, চিটং ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ মানে সুনামওয়ালা একটা ডিপার্টমেন্ট, যেরকম ঢাকা ভার্সিটির আইবিএ কে সবচেয়ে বেশি স্বনামধন্য ধরা হয়। কিন্তু আমার ইংলিশে ওয়েটিং লিস্টে চলে আসলো এবং কোনো কারণে হলো না। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে সবাই পুশ করে আমাকে ল ডিপার্টমেন্টে ভর্তি করাই দিল। হ্যাঁ, আমি ল ডিপার্টমেন্টে যাই, সে ওয়ান্ডারফুল ডিপার্টমেন্ট, বাট আমার মন পড়ে থাকে, আমার স্বপ্ন পড়ে থাকে আরেকটা জায়গায়। ঠিক আছে, তো দেখা গেল যে এভাবে আমি ফার্স্ট ইয়ার ফিনিশ করি, কিন্তু দেখা যাচ্ছে যে আই এম নট বিং প্রোডাক্টিভ দেয়ার, আই এম নট বিং সাকসেসফুল দেয়ার। এখন সাকসেসফুল হওয়ার না সবচেয়ে বড় কারণ এখন আমি বুঝতে পারি, সেটা হচ্ছে ওই সাবজেক্টের উপর আমার কোনো ফেথ নেই। ওই সাবজেক্ট আমি চাই না, কিন্তু আমাকে জোর করে ভর্তি করানো হয়েছে। তো স্বাভাবিকভাবে দেখা গেল যে আমি আম, এটার পিছনে শুধু সময় দিচ্ছি, সময় দিচ্ছি, সময় দিচ্ছি। আর বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে তো সেশন জাম থাকতো অল টুগেদার এটা। তারপর ইন্টারমিডিয়েট পাস করার পরে ভর্তি হতে একটু সময় লাগে। অল টুগেদার মিলে আমি অলরেডি 2 বছর পাস করে ফেলেছি, বাট আই এম নট ইন মাই ড্রিম। তো একটা সময় আমি খুব হতাশ হয়ে পড়ি। হতাশ হয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পরীক্ষাও দিয়ে দিই, যে আমার ধারণা ছিল আমাকে দিয়ে আর পড়াশোনা হবে না, আমি আর কিছু করতে পারবো না। আমি ডিগ্রি পরীক্ষা দিয়ে দিই বিজনেসে। তো আমার একজন টিচার, সে আমার প্রাইভেট টিউটর ছিল, সে আমাকে বুঝতে পারতো। তখন সে আমাকে বললো যে তুমি ল ডিপার্টমেন্ট ছেড়ে দাও। তো আমি বললাম যে ল ডিপার্টমেন্ট ছেড়ে দিব, এখন হোয়াট আই এম গোনা ডু? আর সবাই কি বলবে, বলছে সবাই কি বলবে এটা মাথা থেকে বাদ দাও, তুমি ল ডিপার্টমেন্ট ছেড়ে দাও, বিকজ ইটস নট ইউর ড্রিম। তো আমাকে বললো যে, তখন আমি নিজেও জানতাম না, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি, ওইটাও তখনও নতুন, খুব বেশি দিন হয়নি। ওরা নতুন ইংলিশ ডিপার্টমেন্ট স্টার্ট করেছে ওই বছর। আমাকে বললো যে তুমি ওখানে গিয়ে ভর্তি হয়ে যাও। তা আমি তাকে বললাম যে এখানে দুটো সমস্যা। একটা সমস্যা হচ্ছে আমার মতো স্টুডেন্ট যারা খুব ভালো রেজাল্ট করেছে এসএসসি এসএসসি তে, তারা যদি এই নতুন একটা কোনো নামদাম নিয়ে এরকম প্রাইভেট ইউনিভার্সিটিতে যাই, মানুষ তো ছিছি করবে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে গেলে অনেক টাকা লাগে, আই ডোন্ট হ্যাভ দ্যাট ওয়ান। তা আমাকে দুটো প্রশ্ন করলেন টিচার। উনি বললেন যে তুমি কি নিজেকে বিশ্বাস করো কিনা যে তুমি ইংরেজি পড়ে সফল হতে পারবে? তাই আমি বললাম যে হ্যাঁ, আমি বিশ্বাস করি। তুমি পড়াশোনা নিজে করতে জানো কিনা? তাই আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই আমি জানি। তো তোমার কোথায় পড়লা, কার কাছে পড়লা, এটা বড় বিষয় নাকি কি পড়লা এটা বড় বিষয়? সেকেন্ড থিং হচ্ছে যে আমি প্রচুর টিউশনি করতাম তখন। তো বললো যে আমি বুঝতে পারছি অনেক টাকা, বাট তখন সেমিস্টারে, তখন সময় একটু কম ছিল এখনকার চেয়ে, সেমিস্টার প্রায় 15 থেকে 20 হাজার টাকা লাগতো আর কি, এক সেমিস্টারে 6 মাসে। বললো যে ওই টাকাটা তুমি টিউশনি করে আর্ন করতে পারবা কিনা। আমি বললাম যে আমি মনে হয় পারবো। তো বললো যে পারলে তাহলে এত টেনশন কেন, সবগুলো আনসারই পজিটিভ, তুমি গিয়ে ভর্তি হয়ে যাও। আমি স্যারের কথা শুনে আমি গিয়ে ভর্তি হয়ে যাই। আমি আপনাকে একটা কথা বলি, আমার ওই 18,000 যে 500 টাকা দরকার ছিল ভর্তির জন্য, তার অর্ধেক টাকাও আমার ছিল না শুরুতে। সে এক বিরাট কাহিনী, আমি ওদিকে যাব না, আমি টাকা কিভাবে জোগাড় করেছি। এরপরে যাই হোক, আমি
পুরো প্রোগ্রাম শেষ করলাম, ফার্স্ট হয়ে বের হলাম ওখান থেকে। এখন ফার্স্ট হই আর যাই হই, সারা 4 বছর একটা কথাই শুনেছি, যে তোমাকে দিয়ে কিছু হবে না, ওই ইউনিভার্সিটির কোনো বেল নেই, ওই ইউনিভার্সিটির কোনো ফিউচার নেই। তো সুতরাং আমাকে দিয়ে যে কোনো চাকরি পাওয়া হবে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানুষকে ভিতরে ডেস্ট্রয় কিভাবে সোসাইটি করে দেয়, সেটার একটা বড় প্রমাণ আমার কথাগুলোর মধ্যে পাবেন। যে তোমাকে দিয়ে কিছু হবে না, এবং সবাই হাসাহাসি করতো, কারণ আমার অনেক বন্ধু বান্ধব ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বুয়েটে পড়ছে, মেডিকেলে পড়ছে, ডিএমসি তে পড়ছে, সিএমসি তে পড়ছে। তো আমি সমাজে তখন একটা হাস্যকর বস্তু। আমি আমার মতো করে পড়াশোনা করছি, টিউশনই করছি, বাট একটা হাস্যকর বস্তু চারিদিকে, বিকজ আমি ফিউচারে আমি আমি কমপ্লিট ডেস্ট্রয় হয়ে গেছি, দ্যাটস হোয়াট ইজ দেয়ার থিঙ্কিং। তো সুতরাং একটা সময় আমার মনে হয় নিজেও বিশ্বাস করতে শুরু করেছি যে আমাকে দিয়ে কিছু হবে না। সুতরাং যখন আমি ব্যাচেলর ডিগ্রি শেষ করে ঢাকায় ইন্টারভিউ দিতে যাই আমেরিকান এম্বাসিতে, আমার মনের মধ্যে, আমি আপনাকে খুব সহজভাবে স্বীকার করছি, আমার মনের মধ্যে 1% বিশ্বাসও ছিল না যে আমাকে দিয়ে চাকরি পাওয়া হবে। বিকজ এভরি টাইম আই হার্ড দ্যাট আই হ্যাভ নো ফিউচার বিকজ আই মেড রং ডিসিশন। আমার সাবজেক্ট, আমার ইউনিভার্সিটি, এটার কারণে। তো যাই হোক, এখন যখন পরীক্ষা দিতে গেলাম, 1200 পরীক্ষার্থী ওখানে। ওরা প্রথমে বসুন্ধরা সিটির ভিতরেই, আহ, বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে পরীক্ষা নিয়েছিল, কারণ প্রথমে তারা প্রিলিমিনারি একটা পরীক্ষা নিয়ে ক্যান্ডিডেট কমাই ফেলছিল আর কি, পরে তারা এমবেসির ভিতরে পরীক্ষা নেবে। তো যখন ওয়েটিং রুমে বসলাম, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, ওয়েটিং রুমে যখন বসলাম, তখন জিজ্ঞেস করতেছি, ভাই আপনি করতে এসেছেন? বলছে আমি নর্থ সাউথ, আমি আইইউবি, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। মাই গড, আমি বলি যে আমি তো গাড়ি ভাড়াও নষ্ট করলাম মনে হয়, আমার দ্বারা তো এমনিতে কিছু হবে না, এখানে যে ক্যান্ডিডেট দেখতেছি, চাকরি মাত্র 1200 জন পরীক্ষা দিতে আসছে, চাকরি নিবে মাত্র 8 জন, সেখানে আমার কোত্থেকে চান্স? যাই হোক, চিন্তা করলাম যে আসছি যখন, আবার কাউকে বলিওনি, পকেটে খুব বেশি টাকা পয়সাও নেই, কাউকে বলিওনি যে আমি পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি না টিকি, চাকরি না পাই, লজ্জার বিষয় না। সুতরাং আমি কাউকে বলিনি। তো প্রথম দিন পরীক্ষা দিলাম, প্রাইমারি সিলেকশনে সিলেক্ট করলাম, প্রথম যেগুলো সিলেক্ট করেছে। এখন বললো যে আগামীকালকে আবার সেকেন্ড পরীক্ষা হবে বসুন্ধরার ওখানে। ওকে, এখন খুব বেশি টাকা পয়সা নেই, একদিনের প্রিপারেশন নিয়ে এসছি। তখন যাই হোক, পরের দিন থাকলাম, আমার এক বন্ধু ছিল আমার সাথে, সে এখন একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, সেও পরীক্ষা দিতে এসেছিল। ইন্টারেস্টিং, আমার খুব ভালো বন্ধু। তো ওর মামার কাছে গেলাম ঢাকা ওয়ারিতে, ওনার কাছ থেকে 500 টাকা দান নিয়ে আসলাম, এক রাত কাটালাম, পরের দিন পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে তারপরে ওখানেও সিলেক্ট হলাম। সিলেক্ট হওয়ার পরে ওখান থেকে টোটাল 28 জনকে সিলেক্ট করেছে, ওই 8 জনকে পরীক্ষা ইয়া করার জন্য। আমি 28 জনের মধ্যে আসছি, কনফিডেন্স একটু বাড়ছে, বাট স্টিল বিশ্বাস করি নাই যে চাকরি পাবো। তারপর 28 জন পরীক্ষা দিলাম এম্বাসির ভিতরে। তখন বললো যে এটা ওয়েট করতে হবে পরের দিন রেজাল্ট। এমনিতে পকেটে পয়সা নেই, কাউকে কল দিতে পারতেছি না যে আমি চাকরি ইন্টারভিউ দিতে আসছি, কারণ এটা জেনে যাবে মানুষ। তো দু একজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবকে জানাই, তারা ফ্লেক্সি লোড করে গোপনে গোপনে, বা ওই বন্ধুর মামার কাছে গিয়ে টাকা নিয়ে আসি। পরের দিন তো গেলাম, যখন রেজাল্ট আনতে গেলাম, ওখানে মিশন ম্যানেজার ছিল আমেরিকান এম্বাসির। তখন আমাকে, আমি যখন ওনার কাছে জানতে চাইলাম আমার রেজাল্ট, আমাকে বললো যে তোমার কি মনে হয়? উনি এমন ভাবে বললেন, আমি তো আরো ডুবে গেলাম যে ও মাই গড, তার মানে আমার হয়নি। উনি মানে আমাকে দেখেই বিরক্ত। তারপর উনি আমাকে একটু চমকাই দিলেন, বাট আমাকে তারপর হেসে বললেন যে ইউ বিকেম দ্য ফার্স্ট ইন দ্য টেস্ট অ্যান্ড উই আর লুকিং ফর এ বয় লাইক ইউ। তখন ফর দ্য ফার্স্ট টাইম আমি বিশ্বাস করি যে আমাকে দিয়ে কিছু হবে লাইফে। আই ক্যান ডু ইট। ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার, কোর্স ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইট ম্যাটার্স হোয়াট আই লার্নড, ইট ম্যাটার্স হোয়াট আই নো। সেকেন্ড, আমি 6 মাস পরে চাকরি ছেড়ে দিই, কারণ আমার শিক্ষকতা করার স্বপ্ন ছিল। যখন শাইন কলেজে টিচার নিচ্ছিল, তখন শাইন কলেজে আমি প্রথমে আগে স্কুল সেকশনে যাই, আমার হয়ে যায়। তারপর আবার কিছুদিনের মধ্যে কলেজ টিচার নিচ্ছিল, তো আমি ওখানে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষা যখন দিচ্ছি, আমি তখন শাইন কলেজের স্কুলের শিক্ষক। সুতরাং আমি ওই যাদের সিবি আসছে তাদেরগুলো আমাদেরকে একটু অর্গানাইজ করতে দেওয়া হয়েছিল, জাস্ট মানে জার্নালে এন্ট্রি করার জন্য আর কি।
আমি, যদিও আমি নিজেও ক্যান্ডিডেট, আমার ওই যে সিভি গুলো দেখার সুযোগ হয়েছিল, আমি তো হতভম্ব। ওখানে অনেক পিএইচডি ডিগ্রিধারী আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সেকেন্ড পার্ট শেষ করে আসছে। আমি বলি যে ভাই আমার কোনো তো চান্স নেই, এখানে পরীক্ষা কেন দিচ্ছি? আবার সেখানে যখন ফার্স্ট হলাম, তখন আমার দ্বিতীয় কনফিডেন্স আসলো। এখানে আমি আমার কোনো পাণ্ডিত্য আপনাদেরকে শো করছি না। আমরা নিজেদেরকে বিশ্বাস না করার কারণে আমরা এগুতে পারি না, এই কথাটাই আমি আপনাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। তো হেনরি ফোর্ড বলছেন যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট, ইউ আর রাইট। এই কথাটার মানেটা হচ্ছে, আপনি নিজেই যদি বলেন যে আপনাকে দিয়ে হবে না, আপনি পারবেন না, তখন আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ টিচার আপনাকে সামনে এনে দিয়ে ওদেরকে টিচ করলেও আপনি পারবেন না, বিকজ আপনি আপনাকে বিশ্বাস করেন না। সো প্লিজ, আমরা শুরুতে চলুন বিশ্বাস করি যে আমরা পারবো, আমরা চেঞ্জ করতে পারবো। আমি আমেরিকাতেও যখন আসি, আমার মনে হয়েছিল যে আমার দ্বারা এখানেই কম্পিট করা সম্ভব না, হয়তো কোনোভাবে সার্ভাইভ করব। তো আমি পরবর্তীতে যখন আবার ব্যাচেলর ডিগ্রি করি আমেরিকাতে, আমি নিজেকে প্রুভ করতে চেয়েছিলাম। যখন আমি জিপিএ 4/4 এবং একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড নিয়ে এখান থেকে আবার ব্যাচেলর করেছি, তখন আমি তৃতীয়বার আবার কনফিডেন্স গেইন করি যে না, আমাকে দিয়ে কিছু হবে। আমি আপনাকে এই গল্পটা বলার একটা বড় কারণ, আমার কোনো সাকসেস শোনানোর জন্য না। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ইভেন টিচাররা পর্যন্ত আমাদেরকে ডাফার গবেট, তোমাকে দিয়ে কিছু হবে না, এই কথাগুলো অনেক সময় বলে দেয়। আমরাও ভুল করে বলেছি অনেককে। ঠিক আছে? সো দ্য থিং ইজ দ্যাট দ্য বিশ্বাস, ফার্স্ট অফ অল, আপনাকে দুনিয়ার মানুষ চেঞ্জ করতে পারবে না। আপনি তো অন্তত নিজেকে বলতে পারবেন যে আমি পারবো। তো আপনি প্লিজ, কথাটা আমি অনেক দীর্ঘায়িত করেছি, আমার এত গল্প এখানে বলার কথা ছিল না, দরকারও ছিল না। কিন্তু এটা বলার মূল কারণটা হচ্ছে, আপনি যেন হারিয়ে না যান, নিজেকে হারিয়ে না ফেলেন, এই কথার জন্য আমি গল্পগুলো শেয়ার করছি। সো যাই হোক, আমাদের এই প্রোগ্রামটা নিয়ে আমি আর লিডারশিপ নিয়ে এখন বেশি কথা বলবো না, এগুলো আপনাদের আহ, অনেক কিছু পাবেন। এখন আমরা টাইম এন্ড প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামটা কেন করছি? ইটস বিকজ অ্যাকচুয়ালি এটা খুবই সত্য যে আমরা এখন অনেক বেশি কাজ করছি। আজকে থেকে 30 বছর আগে, 40 বছর আগে, ইভেন 10 বছর আগেও যারা আমাদের পজিশনে কাজ করত, তারা যতটুকু কাজ করত তার চেয়ে অনেক বেশি কাজ করছি। কারণ ওয়ার্ল্ড ইজ সো কম্প্যাটিটিভ। আপনি আপনার কোম্পানি যে প্রোডাক্ট বানান, সেরকম প্রোডাক্ট বাজারে অনেক আছে, অনেক দেশের মধ্যে আছে। সো মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, আবার প্রোডাক্টটা বানানোর খরচটা কমাতে হবে। যার কারণে কোম্পানি অলওয়েজ দুইটা জিনিস খুঁজতেছে। একটা হচ্ছে হাউ ক্যান দে ইনক্রিজ দেয়ার প্রফিটেবিলিটি, অ্যান্ড হাউ ক্যান দে কাট দেয়ার কস্ট ডাউন, কিভাবে তাদের খরচটা কমাতে পারবে। যার কারণে এখন কোম্পানি বিভিন্নভাবে টেকনোলজি ইমপ্রুভ করে, সিস্টেম ইমপ্রুভ করে, এমপ্লয়ীদের ঘাড়ের উপরে, নেগেটিভলি না, তাদেরকেও টিকে থাকতে হবে, অনেক কাজ তুলে দিচ্ছে। আগেকার দিনের চেয়ে অনেক বেশি কাজ আমাদের করতে হয়। কিন্তু কথা হচ্ছে, আজকে থেকে 40 বছর আগে যারা কাজ করতো তাদের হাতেও কিন্তু 24 ঘন্টা ছিল, আমাদের হাতেও কিন্তু সারাদিনে 24 ঘন্টা। এমন নয় যে মানে একবিংশ শতাব্দীতে অনেক বেশি কাজ করে বলে আল্লাহ কনসিডার করলেন যে না, এখন 27 ঘন্টা করে দিয়ে দেন, এরকম তো ব্যাপার হয়নি। Still 24 hours. So consistently we are looking for ways কিভাবে আমি মোর কাজ করতে পারবো within the same period of time. That's why we are here. So আমাদেরকে স্বাভাবিকভাবে we have to figure out how we can improve the things. এখানে আমার খুব পছন্দের একজন রাইটার হেনরি ডেভিড তরো, উনি ম্যাসাচুসেটস নামক রাজ্য থেকে, আমেরিকার। তো উনি একটা কথা বলেন যে আমরা সবসময় যে বলছি বিজি, ইট ইজ নট এনাফ টু বি বিজি, বাট দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট আর উই বিজি অ্যাবাউট। আমি সারাদিন বিজি, সারাদিন কাজ করছি। এখন দেখা যায় যে আমি এটা বলে কোনো লাভ নেই যে আমি কতখানি বিজি, বাট আমি কি কারণে বিজি এবং কি নিয়ে বিজি এবং কতটুকু আমি মেক করতে পারছি ওই বিজিনেসের মধ্যে, দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন। এটাই এটাই হেনরি ডেভিড তরো প্রশ্ন করছেন। এখন আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখায় যে আমি
গুগলে সার্চ করলাম যে হাফ সেকেন্ডে হাফ সেকেন্ডে মানুষ কি কি সার্চ করছে এবং কতবার সার্চ করছে। যেমন এই ব্যক্তিকে আমরা সবাই চিনি, লিওনেল মেসি, আর্জেন্টিনার মানে কালজয়ী একজন আম, খেলোয়াড়। তাকে ওই সময়ে হাফ সেকেন্ডে কতজন লোক খুঁজেছিল? অলমোস্ট 260 মিলিয়ন পিপল ওকে খুঁজেছিল। ওকে, ঠিক একই সময়ে এলন মাস্ককে কয়জন খুঁজেছিল? 424 মিলিয়ন। মানে মেসির চেয়েও বেশি খুঁজেছিল এলন মাস্ককে। খুঁজেছিল মানে জানার চেষ্টা করছে আর কি, ওর সম্পর্কে ওরা নিয়ে ব্রাউজ করছে। এখন আমি আরেকজনকে দেখাই, টাইলর সুইফট, যে বর্তমানে সবচেয়ে বেশি হাই ইনকাম একজন সিঙ্গার আমেরিকার। টাইলর সুইফট, টাইলর সুইফটকে কতজন খুঁজেছিল? অলমোস্ট 499 মিলিয়ন, হাফ বিলিয়ন পিপল ওকে খুঁজেছিল। বাট আরেকটা জিনিস আমরা এখানে দেখব, এর চেয়ে টাইলর সুইফট, এলন মাস্ক, ইভেন লিওনেল মেসির চেয়েও বেশি জনপ্রিয় একজন আছে। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট 17 বিলিয়ন পিপল, 17 বিলিয়ন পিপল খোঁজ করেছে হাফ সেকেন্ডে। এখন প্রশ্ন হচ্ছে কেন? এত জনপ্রিয় ব্যক্তি থাকতে, টাইলর সুইফট, এলন মাস্ক, লিওনেল মেসি, ওরা তো অনেক জনপ্রিয়, টাইম ম্যানেজমেন্ট কেন মানুষ ব্রাউজ করছে গুগলের মধ্যে এতবার? 17 বিলিয়ন, মিলিয়নও না, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, রাইট? সো 17 বিলিয়ন পিপল সার্চ করেছে। এটার মানেটা একটা জিনিসেই দাঁড়ায়, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ টাইম কিভাবে আরো বেটার ম্যানেজ করতে পারবে, আরো প্রোডাক্টিভিটি কিভাবে আর্ন করতে পারবে সেটা খুঁজছে। কারণ পৃথিবীর মানুষের হাতে সব কাজ কমপ্লিট করার মতো এনাফ টাইম নেই, এরকম একটা ফিলিং হয়েছে। তাহলে টাইমটা নিয়ে কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় দারিদ্রতা কোনটা? সেটা হচ্ছে সময়ের দারিদ্রতা। এনাফ সময় নেই প্রত্যেকটা মানুষের কাছে। শুনছি, আই এম সো বিজি, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু কমপ্লিট এভরিথিং। এবং এটার কারণে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওকে, এখানে জ্যাক রিকো নামে একজন ব্যক্তি, যে এই স্লাইডগুলো তৈরি করেছিলাম আমি 2020 সালে, আজকে থেকে প্রায় 5 বছর আগে। তো জ্যাক রিকো ওই সময়ই ক্যালিফোর্নিয়ার ফুলারটন কলেজ থেকে 4টা অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট করেছে। একটা অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট করতে ফুল টাইম পড়াশোনা করলে 2.5 বছরের কাছাকাছি সময় লাগে। তাহলে 4টা ডিগ্রি কমপ্লিট করতে গেলে, এগুলি কলেজ ডিগ্রি, ইউনিভার্সিটি ডিগ্রি, তো কমপ্লিট করতে গেলে ডেফিনেটলি 10 বছর সময় লাগার কথা। আর আমেরিকাতে একটা মানুষ স্বাভাবিকভাবে যদি হাই স্কুল কমপ্লিট করে, যেটা আমাদের বাংলাদেশে ইন্টারমিডিয়েট বলা হয়, 12 গ্রেড পর্যন্ত, 12 ক্লাস পর্যন্ত, এটা অলমোস্ট তার বয়স 18 বছর হয়ে যায়। এরপরে ধরেন এডমিশন, এই সেই আপনি আরো 2 বছর যোগ করেন, 20 বছর। এর সাথে 10 বছর পড়াশোনা, 4টা অ্যাসোসিয়েট ডিগ্রি যোগ করেন, 30 বছর। তাহলে একটা মানুষ স্বাভাবিকভাবে 30 বছরে যা অর্জন করতে পারবে, জ্যাক রিকো সেটা 13 বছর বয়সে অর্জন করে। এখন স্বাভাবিকভাবে আমরা যদি কাউকে বলি ঘটনাটা, বলবে যে এটা গডের কোনো ম্যাজিক অথবা মিরাকল, এবং সামথিং, অথবা দ্য বয় ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড, ট্যালেন্ট আছে তার। এখন যখন জ্যাক রিকোকে প্রশ্ন করা হয়েছিল, তাকে তো বিভিন্ন মিডিয়া, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন, নিউজ পেপারে তাকে প্রচারিত হয়। তো সিএনএন তাকে যখন ইন্টারভিউ করে যে, জ্যাক, হোয়াট ইজ দ্য ম্যাজিক, তুমি এত কম বয়সে এত বেশি কিভাবে অর্জন করলা? তো সে দুটো অ্যান্সার দিয়েছে। সে বলে যে আমি দুটো জিনিস খুব ভালোভাবে করতে জানি। একটা হচ্ছে যারা আমাকে পড়াচ্ছে বা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাদের কথা কিভাবে ভালো করে লিসেন করতে হয়, অন্যদেরকে কিভাবে লিসেন করতে হয়। সেকেন্ড জিনিসটা হচ্ছে টাইম কিভাবে ভালো করে ম্যানেজ করতে হয়, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা আমি জানি। এই কারণেই যে জিনিসটা মানুষ 30 বছর বয়সে অ্যাচিভ করে, আমি সেটা 13 বছর বয়সে অ্যাচিভ করেছি। থিঙ্ক অ্যাবাউট। তাহলে দুটো ইম্পর্টেন্ট কথা, একটা হচ্ছে লিসেনিং, আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো এটা জ্যাক রিকোর কথা। সো যাই হোক, তাহলে
আমরা যেটা এই গল্পগুলো থেকে কনক্লুশন যেটা ড্র করতে পারি সেটা হচ্ছে, যদি আমরা প্রপার ফোকাস করি, লিসনিং বলতে যেটা বুঝিয়েছে সেটা ফোকাস, প্রপার যদি ফোকাস করতে পারি এবং প্রপারলি টাইম ম্যানেজ করতে পারি, প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমরা অনেক বেশি অ্যাচিভ করতে পারবো সময়ের আগেই। ঠিক আছে? এখন তাহলে আমাদের হাতে আছে 86,400 সেকেন্ড এভরিডে। এখন এটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করব? সো টাইম ইজ নট দ্য মেইন থিং অনলি। আমরা যদি বলে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই সময় গুরুত্বপূর্ণ, বাট সময় হচ্ছে একমাত্র জিনিস আমাদের আছে। আমরা যেটা লাইফ বলছি সেটা হচ্ছে আসলে সময়। ওনার 63 বছর লাইফ, প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম, আরেকজন 55 বছর বেঁচেছে, তো বললো যে এটা তার লাইফ। তো লাইফ মানে কি? টাইম। আমার পুরো লাইফটা হচ্ছে আমার টাইম। আমি যদি 55 বছর বেঁচে থাকি তাহলে আমার লাইফ হচ্ছে আমার আমার 55 বছর টাইম। তাহলে লাইফকে যদি আপনি ভালোবাসতে চান তাহলে আপনি টাইমকে ভালোবাসুন। লাইফকে যদি নষ্ট করতে না চান তাহলে টাইমকে নষ্ট করবেন না, টাইম নষ্ট করবেন না। কারণ আপনি যখন টাইম নষ্ট করছেন তখন আপনি লাইফ নষ্ট করছেন। কারণ ওই টাইমটাই তো আপনার, এই যে 1 মিনিট বললেন এটাও তো আপনার জীবনের পার্ট। এটা লাইফ, দ্য পার্ট অফ লাইফ। 1 ঘন্টা যে বলছেন এটাও আপনার পার্ট অফ লাইফ। So when you wasted 1 hour, you wasted 1 hour of your life. You wasted a part of your life. ওকে? এখন টাইম নষ্ট করা না করা কথাটার মানেটা কি? এটার মানেটা কি যে আমি অনেকগুলো কাজ করে ফেলতেছি, সারাক্ষণ কাজ করব? ব্যাপারটা সেটা নয়। প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্টের সাধারণ উদ্দেশ্য হচ্ছে অনেক কাজ করব, বাট অসাধারণ উদ্দেশ্য হচ্ছে আমি হ্যাপি হব। এখন কেমন? যেমন আপনি যেদিন এরকম একটা দিনের কথা আপনি মনে করুন, আপনার জীবনের লাস্ট জীবনের, যেদিন আপনি অনেকগুলো কাজ করতে পেরেছেন, অনেকগুলো প্রজেক্ট সাকসেসফুল হয়েছে, অথবা আপনি একটা আইডিয়া দিয়েছেন সেটা কাজে লেগেছে, অনেক কিছু ফোকাস করেছেন, ওই দিন আপনি সবচেয়ে বেশি অর্জন করেছিলেন। ওই দিন আপনি যখন বাসায় ফিরছিলেন তখন আপনার ভিতরে ফিলিংটা কেমন ছিল? অনেক হ্যাপি না, প্রাউড না আপনাকে নিয়ে, যে আই ডিড সামথিং গ্রেট টুডে, আই ডিড অ্যা লট টুডে, আই এম সো প্রাউড অফ মাইসেলফ। তাহলে আপনার যে সারা দিনে করে অ্যাচিভ যেটা করলেন সেটার মেইন রেজাল্ট কোনটা? হ্যাপিনেস। ইউ ফিল হ্যাপি। যেমন যেদিন আপনি খুব অর্গানাইজ ভাবে একটা কাজ করেন অথবা খুব চমৎকার ভাবে একটা প্রেজেন্টেশন করেন, প্রেজেন্টেশন শেষ করে আপনি নিজেকে নিয়ে অনেক ভালো লাগে না? অনেক ভালো ফিল করেন না? মাই গড, আই ডিড গ্রেট টুডে। রাইট? তাহলে প্রোডাক্টিভিটির সাধারণ উদ্দেশ্য হচ্ছে অনেক কাজ করব, অসাধারণ উদ্দেশ্য হচ্ছে অনেক হ্যাপি হব। তো প্রোডাক্টিভিটি মানে নয় যে আমি শুধু অনেক কাজ করব কাজের জায়গায়। প্রোডাক্টিভিটি মানে হচ্ছে ইন মাই এন্টায়ার লাইফ, মাই ফ্যামিলি লাইফ, মাই হ্যাপি, মাই ওয়ার্ক লাইফ, মাই সোশ্যাল লাইফ, টাইম উইথ মাই ফ্রেন্ডস, মাই ফাইন্যান্সেস, মাই হেলথ, মাই নলেজ, এডুকেশন, সব জায়গায় আই উইল ডু গ্রেট অ্যান্ড আই উইল বি হ্যাপি। দ্যাটস হোয়াট ইজ দ্য প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানে নয় যে আমার বেতন 20,000 টাকা বেড়ে গেল। প্রোডাক্টিভিটি মানে নয় যে ও মাই গড, আগে আমি 10টা প্রজেক্ট করতাম সপ্তাহে, এখন আমি 12টা করেছি। ইয়েস, দ্যাটস গ্রেট, বাট দ্যাটস নট অনলি প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি হচ্ছে যে হাউ হ্যাপি ইউ আর এভরিহোয়ার ইন ইউর লাইফ। দ্যাটস দ্য বিগেস্ট প্রোডাক্টিভিটি। এই জায়গাটা বেশিরভাগ টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট কোর্স ব্যর্থ হয়েছে। উইথ ডিউ রেসপেক্ট, আমি কোনো কোর্সকে ছোট করছি না। আমি আর নিজে অনেকগুলো কোর্স করেছি। যখন আমি প্রোডাক্টিভিটি পড়াতে চাইলাম আমি নিজে জানি, কিন্তু তারপর আমি এখনো জয়েন করি। আমি কিছুদিন আগেও একজন ট্রেনারের একটা প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট কোর্স করলাম। কেন? আমি আমি জানতে চাই আরো বেটার টেকনিক আছে কিনা, যেগুলো আমি জানি তার চেয়ে আরো বেটার আছে কিনা, এটা আমি জানতে চাই। তো কিন্তু মূল যে জিনিসটা, অলওয়েজ রিমেম্বার, দ্য বিগেস্ট রেজাল্ট অফ প্রোডাক্টিভিটি ইজ হ্যাপিনেস। হাউ হ্যাপি ইউ আর। এই হ্যাপিনেস মানে নয় যে আপনার বসুন্ধরাতে 3টা বাড়ি আছে। এই হ্যাপিনেস নয় যে আপনার গ্যারেজে বিএমডব্লিউ আছে। এই হ্যাপিনেস নয় যে আপনার ঘরের মধ্যে, আপনার ওয়ার্ড্রবে 10টা ক্যালভিন ক্লাইনের শার্ট আছে। এই হ্যাপিনেস নয় যে আপনার ওয়াইফের শ্যানেল ব্যাগ আছে। এই হ্যাপিনেস হচ্ছে যে হাউ হ্যাপি ইউ আর উইথ ইউর সেলফ। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট মেসেজ উই আর গোনা হ্যাভ। সো এখানে যে জিনিসটা ব্রুসলি বলছেন,
যদি যে কথাটা আমি কিছুক্ষণ আগে শেয়ার করেছি, যদি লাইফকে ভালোবেসে থাকেন তাহলে সময়কে ভালোবাসুন। সময়কে ভালোবাসে, কারণ সময় হচ্ছে লাইফ। ওকে। এখন টাইমকে, ব্যাড নিউজ হচ্ছে টাইম চলে যাচ্ছে, কিন্তু গুড নিউজ হচ্ছে টাইম কিভাবে চলে যাবে, কিভাবে ব্যবহৃত হবে, সেটা ডিসিশন মেকার হচ্ছে আপনি। তাহলে টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। ওকে। সো টাইমই একমাত্র জিনিস আপনাকে হ্যাপিনেস নিয়ে আসতে পারে আপনার জীবনে। কথাটা শুনতে অদ্ভুত শোনালেও সেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। টাইম কিভাবে আপনার জীবনে হ্যাপিনেস নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে টাইমকে প্রোডাক্টিভ ওয়েতে ইউটিলাইজ করে কিছু আনন্দদায়ক কিছু অ্যাচিভ করে আসা। এখন আনন্দদায়ক কেন বললাম? আমি যে কোম্পানিতে 10টা কাজ করে দিলাম, এটা কি আনন্দদায়ক অ্যাচিভমেন্ট? ডেফিনেটলি। কারণ আমি যদি রাইট ওয়েতে ওটা করতে পারি, হয় আমি কোম্পানির কাজ করেছি, কিন্তু এটা কে করেছে? আমি করেছি। আমি করার মাধ্যমে আমি আমাকে প্রমাণ করেছি। সুতরাং এখানেও আমি, যে আমি কোম্পানির কাজ করলো, তাহলে যখন হয় আমি আই প্রুভ মাই সেলফ অ্যাজ এ ওয়ান্ডারফুল লিডার, দ্যাট মিনস আই এম হ্যাপি উইথ মাই সেলফ। আবার যখন দেখি যে সবাই না বুঝুক, কিন্তু যখন আমি দেখি যে আমি বেটার পারফর্ম করতে পারছি না, আই এম স্ট্রাগলিং, আমি যে কাজটা জমা দিয়েছি বস হয়তো অ্যাকসেপ্ট করেছে, তারা কোনো প্রতিবাদও করেনি বা কোনো সমালোচনা করেনি, কিন্তু যখন আমি এরকম অনেক সময় ফিল হয়েছে না, কাজটা যদিও অ্যাকসেপ্ট হয়েছে, আপনি এরকম মনে হয়েছে না যে কাজটা আমার মনোপুত হয়নি, আরো বেটার করতে পারতাম, তখন তার মানেটা কি? ইউ আর নট হ্যাপি অ্যাবাউট ইউর। You didn't prove yourself. So the happiness doesn't come from other people's praise. অন্যের প্রশংসা থেকে হ্যাপিনেস আসে না। হ্যাপিনেস আসে হচ্ছে যে ভিতরে যে আপনি কি ফিল করছেন। আপনি তো জানেন, মনে করেন আপনি কোন রকমে বিভিন্ন চালাকি করে জমা দিয়ে দিয়েছেন আপনার কাজ, সবাই বলে যে বাহ 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 অনেক ভালো হয়েছে, কিন্তু আপনি জানেন ওখানে অনেক ফাঁকি ঝুঁকি দিয়েছেন, তখন কি আপনি আপনাকে নিয়ে হ্যাপি ফিল করেন? করেন না। কারণ আপনি জানেন যে আপনি ফাঁকি দিয়েছেন। আপনি জানেন আপনি ফাঁকি দিয়েছেন। আজাদ ভাই, থ্যাংক ইউ। হ্যাপিনেস ইজ দ্য ফিউল অফ প্রোডাক্টিভিটি, বিকজ দিস ইজ এ ওয়ান্ডারফুল কোড। যখন ফিউল কি জ্বালানি, এটা আমেরিকাতে ফিউল উচ্চারণ করে, আমার মনে হয় বাংলাদেশে ফুয়েল বা ব্রিটিশ ফুয়েল বলে, আমেরিকাতে ফিউল বলে। অনেক সময় আমার উচ্চারণ শুনে আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে, আমেরিকান প্রনাউন্সিয়েশন। সো ফিউল অফ প্রোডাক্টিভিটি তার মানে হচ্ছে হোয়েন ইউ বিকাম হ্যাপি, ইউ ফিল টু ডু মোর। আপনি আরো কাজ করতে তখন আপনার পরিশ্রম গায়ে লাগে না। যেমন এই যে মনে করেন, এই যে যোদ্ধারা আহত হওয়ার পরেও গিয়ে আবার যুদ্ধ করেছে কেন? যখন ভিতরে ফিল করে জমায় করেন আমি স্বাধীনতা পাবো, স্বাধীনতা মানে এটা এক বিশাল আনন্দের বিষয়, এটা যখন মাথায় ঢুকে যায় সে তখন তার জীবনও দিয়ে দিয়েছে স্বাধীনতার জন্য। ওয়াই? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ভিতরে যখন জয় কাজ করে, ভিতরে যখন হায়ার পারপাস কাজ করে, তাকে মৃত্যু পর্যন্ত থামিয়ে রাখতে পারে না। তাকে দে বিকামস আন আনস্টপেবল। সো দ্য বিগেস্ট পারপাস ইজ হ্যাপিনেস। সো টাইম ইজ এ গিফট। এজন্য আমরা বর্তমানের একটা প্রতিশব্দ, বর্তমান ইংরেজি হচ্ছে প্রেজেন্ট, আর প্রেজেন্টের আরেকটা প্রতিশব্দ হচ্ছে উপহার। তো বর্তমান, এই যে সময়টা আপনি যে বসে আছেন, এটা উপহার। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। হয়তো মারাও যেতে পারতাম। গত 1 সপ্তাহ আগে আমি যখন ইংল্যান্ডে ছিলাম, আমি ইংল্যান্ডের সমারসেটে যখন আমার একটা ছোট ভাই স্কুলে জুনিয়র ভাইয়ের বাসায় গিয়েছে, কারণ আমি একটু গ্রাম সাইড পছন্দ করি ওয়েস্টার্ন কান্ট্রিতে। তা আমি প্রথমে লন্ডনে এয়ারপোর্ট থেকে বেরিয়েই একটু এদিক ওদিক দেখাশোনা করে, কয়েকজনের সাথে দেখাশোনা করে আমরা চলে গেছি সমারসেটে। সমারসেট খুবই গ্রাম্য এলাকার মতো। তো ওখানে গেলাম, ওই ভাইয়ের বাসায় উঠলাম। পরের দিন আমরা পিকনিক করতে গেলাম ডোবার বিচে, ওইটা মানে স্টোনের একটা বিচ। সারাদিন আমরা মজা করলাম। মজা করার পরে আমরা যখন বেরিয়ে আসতেছি, আমরা এক জায়গায় পেট্রোল পাম্পে যখন গ্যাস নিচ্ছি, তখন আহ, ওর একটা ফোন আসে। ফোন আসে যে ওর ভাইয়ের, বাংলাদেশে ওর ভাইয়ের বুকে খুব ব্যথা করছে। উনি ঢাকা থেকে চট্টগ্রাম আসতেছেন, একটা কাজে গিয়েছিলেন, ব্যথা করতেছিল খুবই। তো ও বলল যে তাড়াতাড়ি আপনি নেমে কোনো ডাক্তার বা হসপিটালের কাছে চলে যান। এভাবে কথাবার্তা হচ্ছে। তো তখন আমাকে জিয়া বলল যে ভাইয়া আমরা চলেন, আপনি তো গ্রাম পছন্দ করেন, আমি আপনাকে পাশে আধা ঘন্টার মধ্যে দূরত্বে আরেকটা গ্রাম আছে, সেটা দেখাতে নিয়ে যাব। তা আমরা ওখানে ড্রাইভ করলাম। ওই গ্রামে পৌঁছার পর পরেই খবর আসলো যে ওর ভাই মারা গেছে। অল বিটুইন হাফ অ্যান আওয়ার। লুক এট দিস হাউ লাইফ ইজ। Sometimes life doesn't give you even enough warning. Life doesn't give you enough notification that you are leaving.
তার ভাই মাত্র 55 বছর বয়স। সো লুক এট দিস। তো আমরা এই যে এই মুহূর্তটা বেঁচে আছি, দ্যাটস এ গিফট, দ্যাটস এ বিগ গিফট ফ্রম গড। আই ডোন্ট নো যে আমি এখান থেকে বেরিয়ে গিয়ে এম আই গনা লিভ নেক্সট 2 আওয়ার্স। সো ট্রাই টু ইউটিলাইজ। অ্যান্ড হিউম্যান বিইংকে এত অসাধারণ জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেখানের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা, এটা হচ্ছে টাইম দিয়েছেন, আবার একটা ব্রেন দিয়েছেন টাইমগুলো ইউটিলাইজ করা, যেটা পশুদেরকে দেননি উনি। ফেরেস্তাকেও দেননি। ফেরেস্তা শুধু অর্ডার ক্যারি করে, ফেরেস্তা কোনো আইডিয়া মেক, আই মিন ডিসিশন মেক করে না। ফেরেস্তা কোনো ডিসিশন মেক করে না। ফেরেস্তা শুধু রোবটের মতো ডিসিশন ক্যারি আউট করে। তার মানে ফেরেস্তাদের চেয়েও উচ্চ মর্যাদায় আমাদের আসীন করেছেন একটা কারণে, যে আমরা আমাদের সজ্ঞানটা আমরা ইউজ করব, আমরা জ্ঞান, আমাদের ব্রেইন, আমাদের টাইম, এটা ইউজ করবো আমরা। ওকে, সো দিস ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট ইউ আর ইউটিলাইজিং দ্যাট। প্লিজ ট্রাই টু ফিল। এখন আপনি কি আপনার পিছনে ফিরে গিয়ে প্রবলেম ফিক্স করতে পারবেন কেন? করতে পারবেন না। আপনি যেটা পাস্ট, আজ এক বর্তমানের সময় থেকে 1 মিনিট আগেও যা ঘটেছে আপনার জীবনে পুরো জীবন ধরে, সেখান থেকে সেখানে যতগুলো ভালো করেছেন এটার জন্য কনগ্রেচুলেশন, যেগুলো খারাপ করেছেন এগুলো নিয়ে আমরা অনেক সময় অনেক, আমি নিজেও অনেক সময় অনেক ফ্রাস্ট্রেশন নিয়ে অনেক দিন পড়েছিলাম। কিন্তু একটা সময় রিয়েলাইজেশন আসে যে অ্যাকচুয়ালি আমি পাস্ট এ ফিরে গিয়ে পাস্ট কারেক্ট করতে পারবো না, তবে পাস্ট থেকে একটা জিনিস নিতে পারবো, সেটা হচ্ছে এডুকেশন। যে কেন ভুলটা করেছিলাম এবং কিভাবে আমি এটা যদি বর্তমানে সেই সেম ভুল রিপিট না করি, তাহলে আমি আরো কিভাবে বেটার করতে পারবো। তাহলে পাস্ট নিয়ে, পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি। মিস্ট্রি মানে রহস্য, মিস্টেরিয়াস বা মিস্ট্রি মানে রহস্য। এটা এখনো আসেনি, আই ডোন্ট নো। আই হ্যাভ লট অফ প্ল্যান ফর মাই ফিউচার, বাট আই রিয়েলি ডোন্ট নো। এই জন্য দেখা যায় যে আমরা ডিসিশন অনেক কিছুই মেক করে, আবার দেখা যায় যে 2 বছর পরে সেই ডিসিশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বিকজ থিংস হ্যাপেন, বাট দ্য প্রেজেন্ট ইজ ইউ হ্যাভ। আপনার কাছে এই মুহূর্তটাই আছে, এই মুহূর্তটা আছে। সো ইটস এ গিফট। এই জন্য আমরা গিফটের একটা প্রতিশব্দ হচ্ছে প্রেজেন্ট, রাইট? আর আমরা বর্তমান যে মুহূর্ত সেটাকে প্রেজেন্ট কেন বলি? বিকজ ইটস আসলে একটা প্রেজেন্ট, আসলে একটা গিফট। ঠিক আছে। সেকেন্ড থিং হচ্ছে পারপাস। গড আমাদেরকে এখানে কেন পাঠিয়েছে? গড কি এমন কোনো কাজ করেন যেটা ইউজলেস? আপনারা নিশ্চয়ই সবাই এগ্রি করবেন যে গড কোনো ইউজলেস কাজ করেন না। গড যে ডিসিশনগুলো মেক করেন, এখানের মধ্যে এমন কোনো ডিসিশন আছে এটা হয়তো কাজে না লাগতে পারে। কাজে কেন লাগে না জানেন? আমরাই গডের পারপাস গুলোকে ব্যর্থ করে দিই। কারণ গড আমাদেরকে নিয়ে অনেক ডিসিশন নেয়, কিন্তু আমরা মানুষরা অনেক সময় উল্টো পথে হাঁটা পছন্দ করি, শয়তানের সাথে বন্ধুত্ব করে। এই জন্য গডের পারপাস অনেক সময় কাজ করে না। কিন্তু এটা কাজ করে না গডের ভুলের কারণে নয়, আমার পদক্ষেপের কারণে। এখন গড তাহলে যতগুলো ডিসিশন মেক করেছেন, এটা নিশ্চয়ই ইউজলেস নয়, এখানের মধ্যে ভালো পারপাস আছে। থার্ড হচ্ছে, আপনারা তো নিশ্চয়ই প্রত্যেক ধর্মের মানুষ, এখানে হয়তো ইসলাম ধর্মের লোক বেশি আছেন, বাট পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ বিশ্বাস করেন যে আপনার জীবনে যা ঘটছে এগুলো বেশিরভাগই বা সবগুলোই গডের ইশারা, রাইট? তার মানে এই যে এখানে এসে আপনি বসছেন, 1.5 ঘন্টা ধরে বসে থাকবেন, এটাও গডের একটা ডিসিশন। তার মানে গড আপনাকে এখানে পাঠিয়েছে, তার কোনো পারপাস আছে শেখার জন্য। তো অলওয়েজ মনে রাখবেন, হোয়ার এভার ইউ আর গোয়িং, আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন বাসের জন্য, আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে বা একটা কিছু হচ্ছে যেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন অথচ আপনি করছেন না। আপনি ওখানে কেন আছেন জানেন? ওখানে আছেন বিকজ গড ওয়ান্টেড ইউ টু বি দেয়ার, গড নিডেড ইউ টু বি দেয়ার। সো হোয়েন আই এম নট ডুইং সামথিং, সো কোম্পানির মধ্যেও যখন কাজ করতে যাচ্ছেন, এটাও গড আপনাকে ওখানে নিয়ে গেছে। কারণ হয়তো আপনি প্রোডাক্ট বানাচ্ছেন, আপনি ওই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে প্রফিট করছে, ইনভেস্টররা লাভবান হচ্ছে, কিন্তু এই যে প্রোডাক্টগুলো বানানো হচ্ছে, ওই কোম্পানি বা ওই কোম্পানিগুলো প্রোডাক্টগুলো না বানালে আবার যারা প্রোডাক্টগুলো ইউজ করে, তারা তারা এটার জন্য বসে আছে। তার মানে হচ্ছে গড শুধু আপনাকে চাকরি করতে পাঠায়নি, গড ইজ সার্ভিং আদার্স থ্রু ইউ, আপনাকে দিয়ে অন্যের সেবা করছে। ঠিক আছে। সো অলওয়েজ আমাদের হোল লাইফ ইজ এ পারপাস।
হোল লাইফ হ্যাজ এ পারপাস, এভরি মিনিট হ্যাজ এ পারপাস, এভরি আওয়ার হ্যাজ এ পারপাস। আমার আজকের ক্লাসের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভিতরে ফিল করানো টাইম অ্যান্ড প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট নিয়ে। এখানে প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি লেকচার আমি দিব না। আজকের ক্লাস এবং পরবর্তীতে যে 7টা ভিডিও যাবে, এই 7টা ভিডিওর সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনার মনোজগতে পরিবর্তন আনা। এবং আমি আশা করব যে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেখবেন, প্রতিদিন নোট নেবেন, এবং এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো আপনি যে কোনো কোর্স করতে ফলো করবেন। প্লাস আমরা যে নেক্সট এই উইকের পরে যে 8 উইক আমরা কন্টিনিউ করব, এই 8 উইক যেন আমরা রিয়েলি 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 আমরা এটা নিয়ে কাজ করতে পারি, এটা রিয়েলি প্রোডাক্টিভ ওয়েতে করতে পারি। সো যাই হোক, এখন আমাদের সাইকোলজি অফ টাইম হচ্ছে টাইম ইজ আনসেভেবল। টাইমকে সেভ করা যায় না, টাইমকে রিকাভার করা যায় না, এই রিকাভারেবল। টাইমকে রিপ্লেস করা যায় না, অন্য কোনো কিছু দিয়ে টাইমের অভাবটাকে পূরণ করা যাবে না। কিন্তু টাইম ইজ ইনডিসপেন্সিবল, মানে অপরিহার্য। আমাদের লাইফে যা আছে, টাইম ইজ দ্য মেইন থিং উই হ্যাভ। ওকে, সো আমাদের কারিকুলামটা নিয়ে একটু ডিসকাস করি। এটা ডিটেল আমরা স্টাডি করব যখন কোর্সে যাব। বাট আমাদের টোটাল 8 উইকস লং একটা প্রোগ্রাম। প্রতিটা উইকে 3টা করে মডিউল যাবে, 3টা করে মডিউল যাবে এভাবে। তো এখন স্বাভাবিকভাবে আমি যেটা বলে দেই, আমাদের সপ্তাহে 7টা দিন আছে। 7টা দিন ছাড়া যেদিন আমি লাইভ একটা ক্লাস হবে শুক্রবার দিন রাত্রে, লাইভ ক্লাসের পরেও আপনার এই যে 3টা মডিউলের লেকচার আপনার কাছে সিস্টেমের মধ্যেই থাকবে, আপনি লগ ইন করে গিয়ে শুনবেন, স্টাডি করবেন। তো সুতরাং আপনি নিজেই টাইমটা ম্যানেজ করুন। এখানে আপনার 3টা মডিউল, একদিন লাইভ ক্লাস যদি বাদ দেন, তাহলে আপনার আরো 6 দিন টাইম আছে। তাহলে প্রতিটা মডিউল স্টাডি করার সময় আছে কয়দিন করে? 2 দিন করে। এটা একটা ছোট বাচ্চাও বুঝবে যদি একটু কেয়ারফুলি থাকেন। এখন একটা মডিউল 25 মিনিট থেকে 35 মিনিট, লাইক অ্যাভারেজ হাফ অ্যান আওয়ার ভিডিও। কিন্তু এই হাফ অ্যান আওয়ার ভিডিও আপনি হাফ অ্যান আওয়ারে শেষ করতে পারবেন না। কারণ এটা ভিডিও, এটা মুভি নয় যে আপনি জাস্ট দেখা শেষ করে দিলেন এরপর কাজে ফিরে ফিরে গেলেন। এখানে এই হাফ অ্যান আওয়ারের মধ্যে দেয়ার আর এ সি অফ ইনফরমেশন টেকনিক্স, একটা সমুদ্রের মতো ইনফরমেশন থাকবে, এত অনেক বেশি জিনিস। সাইকোলজি, টাইম ম্যানেজমেন্ট টেকনিক, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ থাকবে। এই জিনিসগুলো আপনি কোন কোন জিনিসগুলো অলরেডি ফলো করেন, যদি করে থাকেন ওয়েল অ্যান্ড গুড। বাট এখানে যে জিনিসগুলো আপনি শিখছেন এগুলো ইমিডিয়েটলি আপনি ফলো করা। আপনাদের এই 7 দিনের ওরিয়েন্টেশন ভিডিওর মধ্যে একদিন ভিডিও থাকবে কিভাবে একটা নির্দিষ্ট লেকচারকে কিভাবে ভালো করে স্টাডি করতে হয়। আমি ভিডিওটা দেখার 4টা স্টেপ ওখানে দেখিয়েছি। একটা হচ্ছে, আমরা অনেকে যে ভুলটা করি, প্রথমে যখন যে কোনো লেকচার দেখতে যাই, এটা এটা শুধু আমার লেকচার বা কোর্স নয়, ইউটিউবেও যদি একটা ভালো ভিডিও দেখেন ঠিক একই সিস্টেম ফলো করবেন। আমরা যেটা মেজর ভুল করি, প্রথম থেকেই আমরা যখন ভিডিওটা দেখা শুরু করি থামিয়ে 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 সব লিখে ফেলার চেষ্টা করি, সব লিখে ফেলার চেষ্টা করি। এটা যদি বা চিন্তা করতে ভালোই লাগে, কিন্তু এটা খুবই রং একটা বিষয়। কারণ আপনি মডিউলটা শুরু করার আগে বা মডিউলটা নিয়ে কাজ করার আগে আপনাকে বুঝতে হবে যে মডিউলটাতে আসলে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব লাইন বাই লাইন মুখস্থ করার দরকার নেই। টোটাল আধা ঘন্টায় কোন মেসেজটা দেয়া হয়েছে, কোন জিনিসটার কথা বলা হয়েছে। তো আপনি প্রথমে যে কাজটা করবেন, প্রথমবার ভিডিওটা দেখবেন একদম না থামিয়ে। কিছু মিস করেন কোনো অসুবিধা নেই, টোটাল আধা ঘন্টা ভিডিওটা একটানা শুনে একটা কাগজ নিবেন। একটা কাগজ নিয়ে নিজেকে প্রশ্ন করবেন, আমি অনেক কিছু মনে নাই কিন্তু টোটাল ভিডিওটা শুনে আমি কি বুঝেছি, ঠিক কোন 3টা জিনিস বুঝেছি। ঠিক আছে, কোন 3টা জিনিস বুঝেছি, কোন 3টা মেসেজ আমি পেয়েছি এখানে, এনিথিং ইউ ফিল। এখন এটা লেখার পরে সেকেন্ড যে
বার ভিডিওটা দেখবেন, এবার আপনি এটাকে কচু কাটা করে দেখেন। মানে হচ্ছে প্রতিটা জায়গায় থামান, পজ করেন, নোট নেন, লেখেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড টাইম ভিডিও এভাবে দেখবেন। সেকেন্ড টাইম ভিডিওটা দেখার পরে যে নোটগুলো নিয়েছেন, সেই নোটগুলো এবং আগের যে তিনটা পারপাস এটা পড়বেন। পড়ার পরে আপনি তৃতীয়বার ভিডিওটা দেখবেন। এবার ভিডিওটাকে বেশি থামায় থামায় দেখানোর দরকার নেই, শুধু আগের দুইবার দেখতে গিয়ে কি কি মিস করেছেন। এরকম হয়েছে না আপনারা অনেকবার একই মুভি দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন দেখছেন, তখন এরকম ফিল হয়েছে, ও মাই গড, ফার্স্ট টাইম তো আমি এটা ইগনোর করে গেছি, ফার্স্ট টাইম এটা আমি খেয়াল করিনি, ফার্স্ট টাইম এত ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি মিস করে গেছি। সো আমরা যখন, কারণ আমাদের মাইন্ড সব ইনফরমেশনগুলো একসাথে ধারণ করে রাখতে পারে না, তো এই জন্য কোথায় কোথায় গ্যাপ বা কোন কোন জিনিসগুলো আপনি ফেলে এসছেন, সেইগুলো আপনি এবার নোটের মধ্যে পরবর্তী নোটে নেন। চতুর্থবার যে কাজটা করবেন, এটা ভিডিও দেখা নয়, সেটা হচ্ছে এতক্ষণ তিনবারে যে নোটগুলো নিয়েছেন, এই নোটগুলোকে সুন্দর করে অর্গানাইজ করেন। অর্গানাইজ করে এবার এই নোটগুলো আবার পড়া এবং এই নোটগুলো নিয়ে একটু চিন্তা করা, তারপর একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা। ওকে, আমি এই জিনিসগুলো আমি যে শিখলাম, আমি আগামীকাল আমি তো এই কাজগুলো করি, এই কাজে আমি এইভাবে এইভাবে এগুলো কাজে লাগাবো, কালকে থেকে আমি ডিফারেন্টলি কাজগুলো করব। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার ভাই কি এত সময় আছে, আমি এত সময় ধরে পড়তে হবে? একটা কথা আপনাকে বলি, নাথিং কামস ইজি। কোর্স শুধু এমনি জাস্ট শুনে গিয়ে যদি জীবনে সাকসেসফুল হওয়া যেত, তাহলে 18 বছর ধরে পড়াশোনা করেছেন আপনি। সক্রেটিস এসে, সক্রেটিস নিজেও 18 বছর সাধনা করে নাই জ্ঞান বাড়ানোর জন্য। তা আপনি তো অনেক বড় সক্রেটিস হয়ে যেতেন, হননি কেন? কারণ আপনি বিষয়গুলো নিয়ে চিন্তা করেননি, বিষয়গুলো অ্যাপ্লাই করেননি, আবার বিষয়গুলো অ্যাপ্লাই করার পরে এগুলো নিয়ে আবার চিন্তা করে এগুলোকে অর্গানাইজ করেননি। যদি আপনি ফোকাস না করেন, আপনি যে কোনো কিছু অ্যাচিভমেন্ট আজকে যে দেখছেন পৃথিবীর যারা অ্যাচিভার, এটা খেলোয়াড় হোক, ইন্ডাস্ট্রিয়াল লিডার হোক, রা- স্বনামধন্য রাজনীতিবিদ হোক, আর খুবই খুবই পপুলার একজন যাজক, ধর্মযাজক হোক, আজকে পৃথিবীতে যে সফল মানুষগুলো দেখছেন, এটার পিছনে হাজার হাজার ঘন্টা ওরা ব্যয় করেছে শুধু থিঙ্কিং এবং অ্যাপ্লিকেশনে, থিঙ্কিং এবং এক্সপেরিয়েন্সিং এ। নাথিং কামস ইজি। আপনি যদি মনে করেন এমনিতেই হয়ে যাবে, হবে না। আমি ওই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তিনটে ছাত্র, আপনারা কোথাও পড়েও থাকতে পারেন, ওরা উপায় খুঁজতেছিল পড়ালেখা না করে কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। হ্যাঁ, তো তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। একজন বলল যে ওখানে একজন মুয়াজ্জিন আছেন, উনি তাবিজ দেন, ওই তাবিজ গলায় পড়লেই পড়ালেখা করতে হয় না, এমনি পরীক্ষায় পাশ করা যায়। তো মুয়াজ্জিনের কাছে বললেন যে আমি এই তাবিজ অলওয়েজ ফলো করলে, নিজের কাছে রাখলে আমি সফল হব কেন? বলছে অবশ্যই সফল হবেন। তো মুয়াজ্জিন টাকা নিল এবং তাদেরকে তাবিজ দিল। এখন এই তিনজনের মধ্যে একটা ছিল খুব কিউরিয়াস আম, ছেলে। সে বলে যে একটা তাবিজ ভেঙে দেখি আসলে ভিতরে কি আছে, এই যে তাবিজ রাখলেই যে আমি সফল হয়ে যাব। তো ওখানে ভিতরে তাবিজ খুলে দেখলো যে মুয়াজ্জিন লিখে দিয়েছে যে মানে খুব পরিশ্রম করে পড়াশোনা করে করাটাই হচ্ছে যে পরীক্ষা পাশ করার উত্তম তাবিজ। এটা মুয়াজ্জিন তাবিজের ভিতরে লিখে দিয়েছে। সো দের ইজ নাথিং শর্টকাট। আমি আপনাকে পৃথিবীর সেরা ম্যাটেরিয়াল গুলো এনে দিব, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, 100 টাইমস গ্যারান্টি দিচ্ছি। আমি এই কোর্সে যে জিনিসগুলো ইনক্লুড করেছি, এইগুলো পৃথিবীতে হাজারো 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 বার প্রমাণ হয়েছে। এগুলো শতসিদ্ধ প্রমাণিত জিনিসগুলো। আমার আগে আরো হাজারো হাজারো লিডার এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করে এগুলো যে কাজ করে প্রুভ করে গেছেন। সুতরাং এখানে কোর্সের মধ্যে যত কিছু আছে আপনি একদম ব্লাইন্ডলি অন্ধভাবে ফলো করতে পারেন, কারণ এটা আমি এনেছি বলে নয়, আমার অনেক গুরুরা এগুলো হাজার হাজার বার অ্যাপ্লাই করে প্রমাণ করে যখন এগুলো কাজ করে দেখেছে, তখন এগুলো রিয়েল ওয়ার্ল্ডের
টিচিং ওয়ার্ল্ডে ওরা এনেছেন। সুতরাং এখানে যা আছে এগুলো হাজারো বার প্রমাণিত টেকনিক, অন্ধভাবে ফলো করতে পারেন। আপনি যদি ফলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই কোর্সে যা যা কিছু শিখবেন, এটা যদি নেক্সট 2 ইয়ার্স একটু কঠিন পরিশ্রম করে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি আজকে যেই কোর্স শুরুতে বর্তমানে যা আছেন, ফাইনান্সিয়ালি, পজিশনালি, নলেজেবলি, আপনি যদি দ্বিগুণ না হন, অ্যাপ্লাই করতে হবে আবার, এমনি জাস্ট আমি কোর্স করেছি এটা না। আমি আপনাকে ওই 2 বছর পরে আসলেও আমি কোর্সের টাকা ফেরত দিয়ে দিব, গ্যারান্টিড। যদি কাজে না লাগে, একদম গ্যারান্টিড কথাবার্তায় এটা। 2 বছর পরে আপনি আসবেন, আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আপনি প্রুফ দেখাবেন যে আপনার এই জিনিসগুলো কাজ করে না, আমি সাথে সাথে আপনি কোর্সের টাকা যা দিয়েছেন তা ফেরত দিয়ে দিব, গ্যারান্টিড। বাট ওয়ান কন্ডিশন, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। সো আমি এখানে প্রত্যেকটা মডিউল নিয়ে আলোচনা করব না, কারণ এটা কোর্সে সবগুলো হবে। তো এখানে যে 3টা মডিউল করে এভাবে প্রতিটা উইকে যাবে, প্রত্যেকটা উইকে 3টা করে মডিউল গিয়ে আমাদের টোটাল 8 উইকস আমরা স্টাডি করব। ওকে, সো এখন প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট কেন, এটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, কারণ পৃথিবীতে ফুল অফ ফুল অফ ওয়ার্কস রাইট নাও, ভেরি বিজি, গোয়িং ক্রেজি। এটার কারণ শুধুমাত্র কোম্পানি আমাদের বেশি কাজ দেয় তাই না, কোম্পানির কথা বাদ দেন। আগে মানুষ অল্পে সন্তুষ্ট থাকতো না, আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে। আর দেখবেন আপনার চারপাশের মানুষগুলোর এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। এই এক্সপেকটেশনের সাথে আপনার কোপ আপ করতে গিয়ে আপনাকে এটা ম্যানেজ করতেও হিমশিম খাচ্ছেন, রাইট? বেশি আর্ন করতে হচ্ছে আপনাকে, অনেক বেশি। এই 21st সেঞ্চুরি মানুষগুলো অনেক গ্রিডি, তারা অনেক কিছু চায়। আমি খুব সরলভাবে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে, আমি এটা প্রায়ই বলি, আমার বাবা যখন ওমানে ছিলেন, সেই 80-এর দশকে বা 90-এর দশকের শুরুতে, তখন তিনি যখন বিদেশ থেকে আসতেন, বাগিনা বাগিনী বা আত্মীয় স্বজনকে একটা প্যান্টের পিস দিত না, তখন শার্টের পিস দিত না, এতেই মহা খুশি ছিল। এবার অনেক সময় মজার ব্যাপার হচ্ছে যে প্যান্টের পিসগুলো সব একই কালারের, শার্টের পিসগুলো সবগুলো একই কালার, তারপরও মানুষ খুশি। আর এখন আমি যখন বিদেশ থেকে যাই, আমি বুঝতে পারি যে আমি মানুষকে কাউকেই হ্যাপি করতে পারিনি। ইভেন দামি দামি, আমার বাবা যা দিয়েছেন তার চেয়ে 14 গুণ বেশি দামি জিনিস দিয়েও পিপল আর নট হ্যাপি অ্যারাউন্ড। So we are really really busy. We have to do a lot in our professional and personal life. So that's why we need to improve on that productivity. So this is about the curriculum. তারপর আমরা ওরিয়েন্টেশনে, প্রোগ্রামে, আমি এখানে সব ব্যাখ্যা করতে পারবো না, বাট আমি গ্রাজুয়ালি একটা একটা করে বলে যাচ্ছি। ওখানে আরেকটা লেসন থাকবে। এখন তো আমি পুরো প্রথম লেসনটা হচ্ছে যে আমি আজকে মোটামুটি ওটার বেশিরভাগ আলোচনা করেছি। এটা হচ্ছে পুরো কারিকুলাম নিয়ে, কোর্সটার পারপাস নিয়ে। আরেকটা ভিডিও আপনি পাবেন, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট লেসনকে আপনি কিভাবে ভালো করে শিখতে পারবেন, ভালো অর্জন করতে পারবেন। ট্রাস্ট মি। আরেকটা কথা, আমরা অনেক সময়, এটা খুবই সিরিয়াস, বিশ্বাসটা কেন দরকার? আপনি শু- শুরুতে যদি, ওই যে আমাদের ধর্মে ইমান আনা বলে না, ইমান আনা মানে তো বিশ্বাস করা। বিশ্বাস যদি আপনি না করেন, আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না। অনেকে দেখবেন আমাদের কিছু কিছু, আমি যখন কোর্স করাতে যাই, তখন দেখা যায় আমাকে প্রথম থেকেই সমালোচনা, বা আমার কোর্সে এটা এড করলে ভালো হতো, এটা এড করলে ভালো হতো, আমাকে বিভিন্ন রকমের আম, পরামর্শ দিতে থাকে। তো আমি বললাম যে ভাই, আপনি কি একটা কাজ করতে পারেন না? আপনি সমালোচনা করার অধিকার আপনার 100% আছে। আপনি তো শুরুই করেননি, আপনি কিভাবে সমালোচনা শুরু করলেন? আপনি কোর্সটা শেষ করেন, তারপর একদিন আমাকে ডেকে বলেন, যদি অনেক কিছু যেটা জানেন, যেটা আমি ইনক্লুড করিনি, আকবর ভাই এই জিনিসটা ইনক্লুড করলে ভালো হতো। তো ফার্স্ট অফ অল, এনি কোর্স করার শুরুতে, আমি আমার কোর্সের কথা বলছি না, এটা ওভারঅল একটা পরামর্শ আপনাদের জন্য। সেটা হচ্ছে, প্রথমে গিয়ে ক্রিটিক্যাল হয়ে যাবেন না প্লিজ। রিমুভ দ্য জাজ ইনসাইড ইউ। এটারে তালা বন্ধ করে রাখেন, জেল বন্ধ করে রাখেন, যে কোনো জায়গায়, ইভেন যদি আপনি কোম্পানির মিটিংয়েও বসেন, রিমুভ দ্য জাজ ইনসাইড ইউ। এই জাজটা আমাদেরকে কিছু করতে দেয় না। প্রথম থেকে সমালোচনা সমালোচনা সমালোচনা, রাদার দেন আপনি পুরো কমপ্লিটলি একটা লেসন করার আগে, ইভেন একটা যদি আপনি ইউটিউবের ভিডিও দেখতে বসেন, প্রথমে আপনি, কারণ আমরা, এটা বলার একটা বড় কারণ হচ্ছে আমরা বাঙালি জাতি সমালোচক হিসেবে বেশ স্মার্ট।
প্রথমে আপনি বলবেন আমি আজকে মজার কিছু শিখবো, অসাধারণ কিছু শিখবো, এনিথিং। এটা আমার পড়া না, গুগলে যদি একটা পেজও পড়তে চান, অলওয়েজ গো উইথ অ্যান ওপেন মাইন্ড। বিকজ আপনার সামনে একজন একটা কোর্স নিয়ে এসছে, একটা ভিডিও নিয়ে এসছে, একটা বই নিয়ে এসছে, তার মানে হচ্ছে ওই মানুষটার কিছু এক্সপার্টিস আছে, যার কারণে সে এটা আমাদের জন্য নিয়ে আসছে। হ্যাঁ, এখানে হয়তো আমি অনেক কিছু জানতে পারি, কিন্তু এখানে যে এই যে আমরা এখানে 26 জন বসে আছি, আমি যতই একটা বিষয়ে এক্সপার্ট হই না কেন, আপনি কিন্তু অন্য আরেকটা বিষয়ে আমার চেয়ে 1000 গুণ বেশি জানেন, শতগুণ বেশি জানেন। সুতরাং লেটস ব্রিং অ্যান ওপেন মাইন্ড দ্যাট আমি অনেক শিখব এখানে। সো রিমুভ দ্য জাজমেন্ট। ইভেন আপনি যদি একজন রিক্সাওয়ালার সাথেও যান, আপনি যদি স্মার্ট হন, ওই আপনি যেখান থেকে উঠেছেন অফিসে যাওয়া পর্যন্ত দেখবেন ওর কাছ থেকে অনেক কিছু লার্ন করে ফেলতে পারবেন। আই লার্ন ফ্রম এভরিওয়ার, ফ্রম এনি ওয়ান। সো অলওয়েজ মেক অ্যান ওপেন মাইন্ড, যে আপনি আপনি কিভাবে একটা একটা লেসন থেকে, তো আমি যে ফর্মুলাটা আপনাকে দিচ্ছি, স্টাডির ফর্মুলাটা, আপাতত ব্লাইন্ডলি ফলো করুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই জিনিসগুলো, কোর্সটা এটা আমি হঠাৎ করে আকাশ থেকে নিয়ে আসিনি। এটা আজকে, এই কোর্সটা বিগত অলমোস্ট 4 বছর ধরে এটা আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি, এটা আসলে কাজে লাগে কিনা, তারপর আমি কোর্সটা সামনে আনছি। ঠিক আছে? এটা আপনি আপনি চেষ্টা করবেন, এটা যেন আপনি ভালো স্টাডি করেন একটা লেসন। তারপর আমি যে জিনিসটা, just a sec, হ্যাঁ, তারপর আমি আপনাকে এখানে যে জিনিসগুলো স্টাডি করব, নাম্বার 1 হচ্ছে যে পুরো কোর্স সম্পর্কে। নাম্বার 2 হচ্ছে আপনার নাম্বার 2 হচ্ছে একটা লেসন নিয়ে। আবার এখানে একটা লেসন থাকবে আপনি কিভাবে টেকনোলজি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি এই যে অনেকে, আমি ডেফিনেটলি বিশ্বাস করি, আমরা যারা এই আগের যুগের মানুষ বা এখন চেষ্টা করছি টেকনোলজির সাথে কোপ আপ করতে, আমাদের চেয়ে বর্তমানে যারা ইয়াং জেনারেশন, তারা অনেক ফাস্ট, তারা অনেক কিছু বেশি জানে টেকনোলজি সম্পর্কে। আমাদের অনেকে আছেন ভালো ভালো পজিশনে আছেন, অনেক কিছু জানেন, বাট টেকনোলজি নিয়ে ভয় পান। তো স্বাভাবিকভাবে আমরা একটা লেসন এখানে করেছি যাতে আপনি পুরো কোর্সটা লগ ইন থেকে শুরু করে বিভিন্ন কিছু, এবং কোনো কিভাবে টেকনোলজিটা আপনি টেক কেয়ার করবেন, সেটা আমরা চেষ্টা করেছি একটা লেসনে। তারপর আরেকটা লেসন আপনি পাবেন, সেটা হচ্ছে আপনি টোটাল উইকলি কারিকুলামের সাথে কিভাবে টেক কেয়ার করবেন, এবং সেখানে জার্নালিং। আপনি যদি স্মার্ট মানুষ হন, ট্রাস্ট মি, এই কোর্সটা করতে করতেই আপনি পৃথিবীর সেরা টাইম ম্যানেজমেন্ট সব টেকনিকগুলোকে আপনি আপনার নোটবুকে নিয়ে আসতে পারবেন। এই যে জার্নালিং এবং নোট টেকিং, এটা যে কত গুরুত্বপূর্ণ, এবং পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো প্রতিদিন জার্নাল করেন। জার্নাল করা মানে নোট নেওয়া, এবং নোটটা কিভাবে নেবেন সেটা নিয়েও এখানে লেকচার আছে। নেক্সট হচ্ছে যে আমরা অনেকে কোর্সে জয়েন করি, মেধাবীও অনেকে। তো ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন, যে একজন, মানে একজন খুবই স্মার্ট স্কিল পারসন, সে যদি ডিসিপ্লিন না হয়, মানে ভালো প্ল্যানার না হয়, তাহলে দেখা যাবে আরেকজন হয়তো তার খুব বেশি স্কিল নেই, কিন্তু সে খুবই প্ল্যান্ড, ডিসিপ্লিন, ফোকাসড, দেখবেন সে ওকে পরাজিত করে ফেলবে। ওকে? সো ডিসিপ্লিন, পারসিস্টেন্সি, এবং বিশেষ করে নিজেকে কিভাবে মোটিভেটেড রাখা যাবে এবং পুশ করা যাবে, সেটা নিয়েও একটা লেসন এখানে আছে। তারপর হচ্ছে যে এখানে আমরা আমাদের বিভিন্ন ক্লাস এটিকেট নিয়ে আছে। এবং আরেকটা জিনিস বলে দিই, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই জায়গাটা নিয়ে আমাদের অনেকেরই প্রবলেম আছে। ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি? তো ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা হচ্ছে যে, যেটা হচ্ছে যে একজন মানুষের একদম সোল, যে পার্সোনাল একটা অ্যাচিভমেন্ট, এটা যদি সে শেয়ার করতে না চায়, সেক্ষেত্রে এটা আমাদের কোনোভাবে কপি করা, তার অনুমতি না নেওয়া, বা এটাকে শেয়ার করা, ডাউনলোড করা, এই কাজগুলি না করা, যেমন একটা রাইট, বইয়ের কপি করা, এটাও একটা ইন্টেলেকচুয়াল। রাইট, থ্যাংক ইউ আজাদ ভাই। সো এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে হচ্ছে যে এটা কমপ্লিটলি, আইডিয়া হোক আর কোনো কোনো প্রসেস হোক, এটা কারো কমপ্লিটলি একটা পার্সোনাল সম্পত্তি, এটা ডাইরেক্ট সম্পত্তি।
একজনের সম্পত্তি যেমন আমি চাইলেই নিয়ে নিতে পারবো না, ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা হচ্ছে সেটা। আমাদের এইটা নিয়ে আমি আলোচনা করার বড় কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দেই না। আপনি দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাই শিক্ষকরাই বই ফটোকপি করে দিয়ে দিচ্ছেন। অনেক যুক্তি দেখাচ্ছেন আমাদের দেশের ছেলেপুলেরা গরিব এবং ওরা বই কিনতে পারবে না, ওই মানে এই বইগুলো খুব দাম, এই জন্য আমরা ফটোকপি করি, ব্লা ব্লা ব্লা। ইটস ফাইন, ইট ইজ ফাইন। আপনি বলছেন, যুক্তি দিচ্ছেন, কিন্তু এটা ফাইন না যতক্ষণ পর্যন্ত আপনি এটা রাইট ওয়েতে, কারণ আপনি যখন জ্ঞানের জগতে প্রবেশ করছেন, আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে অনেস্টি। ওকে, অনেস্টি। এখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই কাজগুলো করছি। আমাকে একজন এসে বলল যে আমি আপনার কোর্সটা আমি আমার কলিগদের সাথে শেয়ার করে দিয়েছি। ইন্টারেস্টিং। আপনার কোর্সটা আমি আমার কলিগদের সাথে শেয়ার করেছি। আমার কোর্সটার আমার লগ ইনটা আমার এক বন্ধুকে ইউজ করতে দিয়েছি। আমার এই ভিডিওটা আপনার এই ভিডিওটা আমি আমার আহ, বন্ধুদের সাথে শেয়ার করেছি। আপনি হয়তো মহত্ব বোধ করেছেন বা ভিতরে একটা মহৎ কাজকর্ম ফিল করেছেন, কিন্তু আপনি এটা আইন ভঙ্গ করেছেন। এথিক্স এবং লিগালিটি, ল, দুই জায়গায় আপনি রুলস ভায়োলেট করেছেন। তার কারণ হচ্ছে আপনাকে কোর্সটা দেয়া হয়েছে আপনাকে ইউটিলাইজ করার জন্য। হ্যাঁ, এটা থেকে শিখে আপনি অন্যদের জীবন মান উন্নত করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাজগুলোকে হুবহু যাকে আপনাকে দিতে বলা হয়নি, অথবা আপনি হুবহু গিয়ে এরকমও আছে যে আমার কোর্সটার হুবহু চ্যাপ্টারগুলো কপি করে সে ট্রেনিং দিয়েছে। আমি কি কারো বিরুদ্ধে যাইনি, কিন্তু দিস ইজ ইলিগাল, দিস ইজ আনএথিক্যাল, দিস ইজ আটারলি ডিসঅনেস্ট। আমি এই মর্মে একটা উদাহরণ দেই। আমি যখন ঢাকায় পড়াশোনা করছি, আমি কিছু অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা করছিলাম যখন ঢাকায় শাইন কলেজে পড়াশোনা করতেছিলাম, তখন ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো সেখানে আমেরিকান একজন টিচারকে কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হয়, ওনার নাম ছিল ডেভিড পেডার। ডেভিড পেডার যখন পড়াতে আসে, তার হাতে একটা আমেরিকান ইংলিশের উপর একটা বই ছিল। বইটা আমি তার কাছ থেকে নিয়ে একটু ক্লাসরুমে একটু পড়েছিলাম। ইটস রিয়েলি গ্রেট বুক। তো আমি বইটার নাম এবং রাইটারের নাম নিয়ে আমি নীলক্ষেতে ক্ষুণ্ণ হয়ে খুঁজেছি, কোনো জায়গায় আমি বইটা পাইনি। তো আমি তখন ডেভিড পেডারকে বললাম যে তুমি এই বইটা আমার খুব নিজের কাছে রাখতে ইচ্ছে করতেছে, তুমি কি আমাকে বইটা একদিনের জন্য দিতে পারো কিনা, আমি ফটোকপি করব। আমারও অন্যান্যদের মতো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে জ্ঞান ছিল না তখন। তো বললো যে না, আই ক্যানট ডু দ্যাট। বললো, আমি বললাম যে কেন? বললো যে এই বইটা যে লিখেছে সে হাজারো বছরের সাধনা তার, প্লাস এই বইটা বই আকারে বাজারে আসতে যারা এটার পিছনে শ্রম দিয়েছে, পাবলিশার, ইভেন যারা প্রচ্ছদ ড্রয়িং করেছে, যারা টাইপ করেছে, যারা প্রিন্ট করেছে, যারা ইয়া করেছে, অল দিস পিপল ওয়ার্ক হার্ড। কেন? কারণ বইটা বাজারে বিক্রি হবে, বিক্রি হয়ে ওখান থেকে রয়্যালটি যাবে মানে রাইটারের জন্য, প্লাস প্রফিট যাবে প্রকাশনী এবং তাদের ইনভেস্টরদের জন্য, এমপ্লয়িরা বেতন পাবে। এখন আমি তোমাকে যদি ফটোকপি করতে দেই, সবাইকে আমি বঞ্চিত করবো এখানে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটা রাইটার এটা অনুমতি ছাড়া রিপ্রিন্ট করা, ফটোকপি করা নিষিদ্ধ করেছেন, সুতরাং আমি আইন ভঙ্গ করব। থার্ড হচ্ছে যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি একজন অসৎ মানুষ হিসেবে পরিগণিত হব এবং আমি আরেকজনকে অসৎ কাজ করতে সহায়তা করব। লুক এট দিস। হাজারো মাইল দূরে আমেরিকাতে বইটা পাবলিশ হয়েছে। ওই রাইটার কি তাকিয়েছিল আমাদের দুজনের দিকে ওখানে? ফটোকপিটা করলে কি আদৌ জানতো কোনোদিন যে কেউ ফটোকপি করেছে? কিন্তু তারপরেও হাজারো হাজারো মাইল দূরে আসার পরেও একটা মানুষ সততা মেনটেন করতে পেরেছে। এই যে হায়ার পারপাস মেনটেন করা। ইংল্যান্ডের লন্ডনের ক্যামডেন টাউনে আমি একটা চাইনিজ বুফেতে খেতে গিয়েছিলাম। আমি একটা পোস্টও দিয়েছি, কেউ যদি পড়ে থাকতে পারেন আমার ফেসবুকে। ওখানে খেতে লাগে $12.95, কিন্তু খাবার নষ্ট করলে আরো 10 পাউন্ড দিতে হয় এক্সট্রা। খেতে পারবেন, আপনি পুরো রেস্টুরেন্টও খেয়ে ফেলতে পারবেন, কিন্তু নষ্ট করতে পারবেন না।
তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কেন। বললো যে খাবার পৃথিবীর, খাবার আপনার না। হ্যাঁ, আপনার ভোগ করার অধিকার আছে কিন্তু নষ্ট করার অধিকার নেই। লুক এট দিস, দ্য পারপাস ইজ হায়ার। সো আপনি শুধু একজন বেতনধারী ম্যানেজার হবেন না, আপনি একজন লিডার হবেন। আর লিডার কারা? যারা আলোকিত মানুষ, যারা আলোকিত মানুষ, যেটা আমাদের প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছেন, আলোকিত মানুষ চাই। কথাটা যদি একবার অনুভব করেন, এখানের মধ্যে সমুদ্র সমান অর্থ আছে এই কথাটার ভিতরে। আলোকিত মানুষ চাই, ডিগ্রিধারী মানুষ চাই বলেননি, বলেছেন আলোকিত মানুষ চাই। তো আশা করি ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে মেনটেন করবেন। হ্যাঁ, এখান থেকে শিখে, শিখানোই তো হচ্ছে আপনি এগুলো ব্যবহার করার জন্য আপনার কাজে, আপনার এমপ্লয়ীদের জন্য। এখানের অনেক আইডিয়া আপনি শেয়ার করুন, কিন্তু হুবহু গিয়ে যদি আমার লেকচারটা ওখানে ওপেন করে দেন, ইউ আর ভায়োলেটিং। আপনি করলে আমি দেখবো না, আপনাকে এখানে কোনো জেল ফাঁসি হবে না, বাট ইউ আর বিকামিং এ ডিসঅনেস্ট লিডার অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট বি। বিকজ দিনের শেষে যে হ্যাপিনেসের কথা বলেছি না, দিনের শেষে যদি আমি ফিল করি আই এম অনেস্ট, I'm good worker, I'm a productive worker, the biggest benefit is I feel happy about myself. যখন আমরা ডিসঅনেস্ট কাজ করে আসি, হয়তো কেউ, হ্যাঁ, দেখেনি। ওই যে ডন মুভিতে যেমন শাহরুখ খান ডন বলেছিল, কই সবুত নেই কই গুনাহগার নেই, কেউ দেখে নাই যেহেতু আমি ক্রিমিনাল না। বাট আমি তো জানি আমি ক্রিমিনাল না ইনসাইড মি, দ্যাট হোয়েন আই ডিড রং। সো প্লিজ ডু নট ডু দ্য থিংস দ্যাট ওয়ান। এটা কারো লেখার জন্য, কারো কারো রাইটিং এর জন্য, কোনো বইয়ের চ্যাপ্টার আপনি এভাবে ফটোকপি করবেন না। শুধু আরেকটা কথা বলে দিই, রাইটাররা একটা জায়গায় আপনার অনুমতি আছে ফটোকপি করার জন্য, এক চ্যাপ্টার বা কোনো পৃষ্ঠা, যদি এটা অন্যকে শিখানোর ক্ষেত্রে এমনি, যে মানে ওই চ্যাপ্টারটার বা ওই পৃষ্ঠাটার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আপনি রিসার্চ বা ক্লাসরুমে ইউজ করেন, সেক্ষেত্রে শুধু অনুমতি আছে। জাস্ট বললাম। তো এটা একটা বিষয়। আর আমাদের এখানে টোটাল ক্লাসরুমে আমাদের এটিকেট কিভাবে হবে, আর আমাদের আমাদের লাইভ সেশনগুলো কিভাবে কাজ করবে, আমরা টোটাল কিভাবে পড়াশোনা করব, এটা নিয়ে পুরো এক সপ্তাহ আম, আপনার ওরিয়েন্টেশন হবে। এখন আবারও বলে দিই, ওরিয়েন্টেশন শব্দটা আমাদের কাছে খুবই সিম্পল একটা শব্দ, কিন্তু আমি এখানে সিম্পল রাখিনি। এখানে আমার অন্য কোর্স ইআইসিএল প্রোগ্রাম যারা করেছেন তারা জানেন, এদের মধ্যে কয়েকজন, আমি যে কথাটা বলেছি কোর্স বিফোর কোর্স, এটা আমার কথা না, আমার কয়েকজন কোর্স করার যারা ওরিয়েন্টেশন করেছে তারা এসে আমাকে বলেছে, স্যার আমি তো এখানেই একটা কোর্স পেয়ে গেছি, কিভাবে শিখতে হবে, কিভাবে শিখাতে হবে এই জিনিসটা। ট্রাস্ট মি, আমি চাই যে আপনাদের জীবন মান উন্নত হোক। আমি চাইলে একজন বিদেশি ট্রেনার হিসেবে, আমেরিকান ট্রেনার হিসেবে জাস্ট কোর্স অফার করে আমেরিকার চাকচিক্য দেখিয়ে কোর্স বিক্রি করতে পারতাম, কিন্তু আমি অনেস্টলি এত কথা বলার উদ্দেশ্য, না হলে আজকে ডাইরেক্ট আমি লেসনে চলে যেতে পারতাম না, লেসন ওয়ান আজকে পড়াই ফেলতে পারতাম, মডিউল ওয়ান। কেন আমি এক সপ্তাহ বাড়ালাম? আপনারা কি আমাকে এক সপ্তাহের জন্য এক্সট্রা টাকা দিচ্ছেন? আমি তো এক্সট্রা টাকা নিচ্ছি না আপনাদের এক সপ্তাহের জন্য। আমি 8 উইকস কোর্স, কিন্তু এটাকে আরো 1 উইক কেন অ্যাড করলাম, কারণ আমি চাই যে এই উইকটা আপনাকে কিভাবে শিখতে হয় এটা এমন ধারণা দিবে। এই কোর্স বলে নয়, যে কোনো টিচার, ট্রেনার, ইভেন কোম্পানি ট্রেনিং করাচ্ছে ওই কোর্সও ঠিক সেম স্টাইল ফলো করবেন, দেখবেন আপনি গ্রাজুয়ালি অনেক স্কিল পারসন হয়ে যাচ্ছেন। ইভেন আপনি যদি ইউটিউবে গিয়েও কোনো 1 ঘন্টার ভিডিও, এটাকে আপনি কোর্সে পরিণত করুন। 1 ঘন্টার ভিডিও আপনি চিন্তা করেন আমি এটা এভাবে পড়বো যেন 1 ঘন্টা ভিডিও থেকে আমি অনেক অ্যাচিভ করব। আর প্লিজ ওই যে সেলফোনে স্ক্রলিং করাটা বন্ধ করে দেন। এই সেলফোন ইজ গুড, বাট ইটস অলসো ব্যাড। ওকে, 83% অফ আওয়ার টেকনোলজি ইউজ ইজ ইউজলেস। এটা আমার কথা না, এটা হার্ভার্ডের রিসার্চের কথা। আজকে অ্যাপলের অ্যাপলের যে সিইও টিম কুক, এর একটা ভিডিও আমি সকালে শুনছিলাম, লেকচার। সেখানেই বলছিলেন, উনি বলছিলেন যে টেকনোলজির ডেঞ্জারাস দিকগুলো, অথচ তারাই টেকনোলজি পৃথিবীতে আনছে, রাইট? তারাই সবচেয়ে বড় টেকনোলজির মালিক, কিন্তু তারা বলছে টেকনোলজি নিয়ে মানুষকে সচেতন করছে। টেকনোলজি ইজ গুড, বাট টেকনোলজি ক্যান বি ইউর এনিমি ইফ ইউ ডোন্ট ইউজ ইট ইন দ্য রাইট ওয়ে। সো আমরা নেক্সট 6-7 মিনিট কিছু প্রশ্নের আনসার নিব। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি এখানে সব প্রশ্ন করতে হবে না, বিশেষ করে সিস্টেম সম্পর্কে বা কোর্স কিভাবে রান করব এটা গ্রাজুয়ালি পেয়ে যাবেন। আর এই উইকের এখানে ওরিয়েন্টেশন বা কোর্স সম্পর্কে অনেক প্রশ্ন ছিল না,
প্রশ্ন আপনাদের ছিল, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমি এই 7টা লেকচারে দিয়ে দিয়েছি। কারণ বিগত সময়ে কোর্সগুলো পড়াতে গিয়ে আমি অবজার্ভ করেছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে কি কি কোয়েরি থাকে, কোন কোন কনফিউশন গুলো থাকে। তা আমি ট্রাই করেছি এগুলো। আর তাছাড়া লেকচারগুলো, এগুলো লেকচার আকারে পরিণত করার আরো একটা বড় কারণ আছে। সেটা হচ্ছে এগুলো সিস্টেমে থাকছে। আপনি যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে ধরেন আবার কনফিউজড হয়ে গেলেন, গিয়ে ওই ভিডিওটা আবার দেখলেন, অথবা মডিউলটা কিভাবে স্টাডি করবেন, ভিডিওটা কিভাবে স্টাডি করলেন, চিন্তা করলেন যে না, আকবর ভাই তো এটা বলেছিলাম, আমি পুরোপুরি হয়তো মনে নেই আমার, যাই আবার গিয়ে একটু ভিডিওটা ক্লিক করে আবার একটু শুনি। সো দ্যাটস ওয়াই আই ডিড দ্যাট। তো আমি আশা করব যে আমরা সবাই এখানে সফল হতে আসছি। সো একটা গল্প বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে, আমার একজন শিক্ষক আছেন, ক্যান ব্ল্যানচার। নামটা যদি আপনি সার্চ করেন আপনি অবাক হয়ে যাবেন। কারণ ক্যান ব্ল্যানচার্ড ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট গুরু ইন দ্য ওয়ার্ল্ড। ওনাকে এ কাইন্ড অফ লিডারশিপ এবং ম্যানেজমেন্ট যারা থিঙ্কার আছে ওয়ার্ল্ডে, তাদের গুরুদের গুরু বলা হয় ক্যান ব্ল্যানচার্ড। ওনার প্রচুর বই আছে, প্রচুর যারা সেলসে কাজ করেন তারা রেভিং ফ্যান নামে একটা বই দেখবেন, এটা ক্যান ব্ল্যানচার্ডের বই, আপনি সব জায়গায় পাবেন। তো ক্যান ব্ল্যানচার্ড আমার শিক্ষক। ক্যালিফোর্নিয়ার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছিলাম, তো উনি আমাদের বেশ কিছু ক্লাস করিয়েছেন। বাট স্যার অরিজিনালি ইউনিভার্সিটি অফ সান ডিয়েগোর প্রফেসর। তো ইউনিভার্সিটি অফ সান ডিয়েগোতে একবার ওনার বিরুদ্ধে শোকজ হয়। ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন আসে ইউনিভার্সিটি প্রেসিডেন্টের কাছে। আমাদের বাংলাদেশে বিসি বলা হয়, ওখানে আমেরিকায় থাকে ইউনিভার্সিটি প্রেসিডেন্ট। ইউনিভার্সিটি প্রেসিডেন্টের কাছে সেটা হচ্ছে, তারা ইনভেস্টিগেট করে দেখে যে ক্যান ব্ল্যানচার যতগুলো ক্লাস করিয়েছে সবগুলোতে জিপিএ 4/4। এখানে আমি একটা কথা বলে দিই, এখানে A+ নেই। এ এটাই হাইয়েস্ট গ্রেড, জিপিএ 4। মানে হাইয়েস্ট জিপিএ হচ্ছে 4। বাংলাদেশে কোথায় কোত্থেকে আবিষ্কার করেছে 5 জানি না, সারা পৃথিবীতেই 4, বাংলাদেশে আবিষ্কার করেছে এটা 5। এনিওয়ে, তো A+ বলতে বা এ বলতে যেটা বোঝায় এটা জিপিএ 4। সবাই জিপিএ 4 পেয়েছে। এখন সবার প্রশ্ন হচ্ছে, জ্ঞান ব্লাঞ্চারের ক্লাসে কি সব ট্যালেন্টেড স্টুডেন্ট আসে? এটা কিভাবে সম্ভব যে প্রত্যেকটা স্টুডেন্ট হাইয়েস্ট গ্রেড পেয়েছে? সেকেন্ড থিং হচ্ছে, যেটার কারণে কমপ্লেনটা আসে, যে সেম কোর্স যেটা ক্যান ব্ল্যানচার্ড পড়াতেন, সেম কোর্স অন্য টিচাররাও তো অফার করতো। কারণ একই কোর্স, মনে করেন ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট, এটা দেখা যাচ্ছে ওদের 10টা ক্লাস দরকার, ওদের ওই পরিমাণে স্টুডেন্ট আছে, মনে করেন 400 স্টুডেন্ট আছে, 10টা ক্লাস দরকার। তো ক্যান ব্ল্যানচার্ড তার সবগুলো পড়াতো না, উনি কয়েকটা ক্লাস পড়াতেন, অন্য প্রফেসররাও পড়াতো। এখন দেখা যেত যে অন্য প্রফেসরদের ক্লাসে বি পাচ্ছে, সি পাচ্ছে, B+ পাচ্ছে, বাট ক্যান ব্ল্যানচার্ডের সব স্টুডেন্ট এ পায়। তো এখানে কমপ্লেইন আসলো যে হয় উনি এমনি নাম্বার দিয়ে দেন, হয়তো ভালো করে পড়ানো না, উনি জাস্ট দয়া করে নাম্বার দিয়ে উনি ক্লাসে অবহেলা করেন। ঠিক আছে, বাট ওনার স্টুডেন্টদের জিজ্ঞেস করলে ওনারা বলেন যে আমরা হ্যাপি স্যার, খুব ভালো পড়ান অল্প। এখন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ওনাকে ডাকালেন, ডেকে বলল যে ক্যান প্লিজ টেল আস হোয়াট ইজ হ্যাপেনিং। এটা তো অসম্ভব। তো ক্যান ব্ল্যানচার্ড নাকি হাসলেন, হেসে বললেন যে ওরা সবাই পায় এই জন্যই দেয়। তো এখন ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ইংরেজিতে বললেন আর কি, হেয়ারলি ছাড়ো, ইট ইস এ রিয়েলি সিরিয়াস এলিগেশন তোমার বিরুদ্ধে আসছে। ইফ ইউ ক্যানট অ্যান্সার প্রপারলি, আমি আপনাকে এখান থেকে সাসপেন্ড করে দিতে হবে। আই ক্যানট কিপ ইউ বিকজ ইউ হ্যাভ টু অ্যান্সার হোয়াট ইজ হ্যাপেনিং। তো ক্যান ব্ল্যানচার্ড তারপর বললেন ওকে, বলি আমি কি করি। উনি যখন নাকি প্রথমে আগে যে কোনো ক্লাস পড়াতে যান, প্রথমে আগে উনি কোনো কোর্স রিলেটেড কোনো কিছু পড়ান না। প্রথমে আগে গোল সেট করেন ক্লাসে। গোল সেট করে, গোলটা হচ্ছে এটা, যে আমরা সবাই জিপিএ 4/4 পাবো এট দি এন্ড। কিভাবে পাবো সেটা আসতেছে পরে, বাট আমাদের টার্গেট হচ্ছে সবাই জিপিএ 4/4 পাবে। রাইট ডাউন দ্যাট গোল। সবাই গোল লেখে। হ্যাঁ, গোল লিখলো যে জিপিএ 4/4 পাবো। সেকেন্ড থিং হচ্ছে যে, এবার প্রমিস করো এই জিপিএ 4 পাওয়ার জন্য আমাদের যা কিছু করতে হয়, যত কষ্ট করতে হয়, যত সাপোর্ট একজন আরেকজনকে করতে হয়, এটা করব। রাইট ডাউন দ্যাট ওয়ান। এরকম বলছে। ওকে, স্টুডেন্টরা এটা রাইট ডাউন করলো। তো তারপরে বললো যে এবার আমরা ফিগার আউট করব কিভাবে করব। তারপর তিনি লেকচার শুরু করেন। লেকচার পড়াতে গিয়ে একটা দুইটা লেকচারের মধ্যেই উনি, ওনার মেইন উদ্দেশ্য থাকে স্টুডেন্ট লিডারগুলোকে খুঁজে বের করা। অর্থাৎ ক্লাসে যারা আছে তাদের মধ্যে কোনগুলো অ্যাডভান্স, কোনগুলো প্রোঅ্যাক্টিভ, কোনগুলো টিচারকে সাপোর্টিভ, এদেরকে খুঁজে বের করা। তো এদের কয়েকজনকে উনি খুঁজে বের করে ফেলেন। বের করার পরে উনি পুরো ক্লাসটাকে গ্রুপে পরিণত করেন, অর্থাৎ ক্লাসের পরে সাব ক্লাস। তো এখন
ওই যারা স্টুডেন্ট লিডার তাদেরকে উনি কিছু আবার এক্সট্রা সময় দেন ক্লাসের বাইরে। বাট ওই এক্সট্রা সময় দিয়ে স্টুডেন্ট লিডারগুলোর কাজ হচ্ছে তারা গিয়ে গ্রুপের, তাদের গ্রুপকে এক্সট্রা সময় দিবে। তো তখন এভাবে তারা তারপর ওই স্টুডেন্ট লিডারগুলোর মাধ্যমে এবং নিজে প্রতিটা লেকচারে পড়াশোনার মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন প্র্যাকটিস তো হয়ই, ওখানে ফিগার আউট করে কার কোনটা গ্যাপ এবং সেটা কিভাবে ফিল আপ করতে হবে। এভাবে করতে 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 প্রোগ্রামের শেষে থেকে 4 মাস পরে যখন সেমিস্টার শেষ হয়, দেখে যে সবাই সমান পরিমাণ জ্ঞান নিয়ে কোর্স শেষ করছে। তো তিনি বললেন যে সবাই যদি সমান পরিমাণ জ্ঞান নিয়ে এবং কোর্সে আমি যা শিখাতে চেয়েছি সব শিখে যদি বের হয়, আমি জিপিএ 4/4 কেন দিব না? তো দেখেন শিক্ষক কিভাবে পড়াতে হয়, একটা পারপাস কিভাবে থাকে। তো শিক্ষার উদ্দেশ্য যদি রাইট না থাকে আপনি কিছুই শিখতে পারবেন না বা অ্যাডভান্স হতে পারবেন না। তো আমার এখানে কোর্সের উদ্দেশ্য হচ্ছে কোর্স শেষ করা নয়। আপনারা জানেন আমার অন্যান্য কোর্স যারা করেছেন, অনেক সময় কোনো কারণে যদি আমার নিজের সময়ের কারণে হোক বা যাই কারণে হোক, আমি প্রয়োজনে আমি সপ্তাহ বাড়িয়েছি, আমি কমাইনি কোর্সে। তা আমার টার্গেট হচ্ছে আপনাকে এনাফ, তবে এটা অসম্ভব যদি আপনি আমাকে হেল্প না করেন। এই হেল্পটা মানে নয় যে আমার জন্য আপনাকে কিছু করতে হবে। এই হেল্পটা মানে হচ্ছে আপনি নিজের জন্য নিজে কিছু করবেন, নিজেকে সাপোর্ট করবেন, নিজেকে পুশ করবেন, নিজেকে ফোকাস করাবেন, নিজেকে কখনোই দিকভ্রান্ত হতে দিবেন না। আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি, এই প্রোগ্রামটা করে আপনার শুধু প্রফেশনাল জগতে আমূল পরিবর্তন করবে তাই নয়, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার ধর্মীয় জীবনে যদি অর্জন করতে পারেন, দেখবেন সবটা জায়গায় ব্যালেন্স আসতেছে। সো নাথিং, মানে যে আপনি যদি একটু পরিশ্রম করেন, একটু ফোকাস করেন, দেখবেন আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে এটা বিশ্বাস করতে হবে। তো আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করব, আগামীকাল থেকে 2 ঘন্টা সময় বের করবেন। এটা কিভাবে বের করবেন এটা আপনি জানেন। এটা 2 ঘন্টা সময় কি একসাথে হবে নাকি ভেঙে ভেঙে হবে, আর আপনি ওইটা ফিগার আউট করেন। আপনি প্রতিদিন কাজের সাথে অকাজ কি কি করেন, মজা করে বললাম, অকাজ মানে হচ্ছে যে আননেসেসারি টাইম নষ্ট করেন যেটাখানে, যেটা আপনার জন্য কোনো প্রোডাক্টিভিটি আনে না। যদি মুভি দেখেন, আপাতত মুভিটা বাদ দেন, পরে দেখবেন, অসুবিধা নেই। যদি বন্ধুর সাথে অপ্রয়োজনীয় আড্ডা মারেন সেটা বাদ দেন। ফেসবুকে যদি আপনি ভিডিও স্ক্রলিং করেন সেটা বাদ দেন, অপ্রয়োজনীয় সেই জায়গাগুলোতে এই কোর্সটাকে ঢুকান। আপনার মোটেও আপনার রেগুলার কাজকে বাদ দিতে হবে না, আপনার মোটেও আপনার সংসার জীবনকে বাদ দিবেন না। আপনি অবশ্যই অবশ্যই আপনার ফ্যামিলিকে এনাফ সময় দিবেন, বাচ্চাকে এনাফ সময় দিবেন, নিজেকে এনাফ সময় দিবেন, নিজের হেলথকে এনাফ সময় দিবেন, নিজের আপনার মেন্টাল হেলথকে এনাফ সময় দিবেন, কোনোটাই বাদ দিয়ে নয়। আমি এটুকু বলছি যে আপনার পুরো লাইফটাকে কিভাবে অর্গানাইজ করবেন, রিঅর্গানাইজ করবেন, এটার অনেক রসদ এই কোর্সের মধ্যে আছে। তো যদি আপনি খোলা মন নিয়ে আসেন এবং খুব হ্যাপি মন নিয়ে আসেন, এই 2 মাস পরে, 2 মাসের চেয়ে তো একটু বেশি, 9 সপ্তাহ ওরিয়েন্টেশন সহ, এই 2 মাস পরে আমরা আমাদের ভিতরে একটা আমূল পরিবর্তিত একজন মানুষ দেখতে চাই, একজন আলোকিত মানুষ দেখতে চাই, একজন নির্লোভ বাট অনেক বড় অ্যাচিভার দেখতে চাই। নির্লোভ মানুষ বাট অনেক বড় অ্যাচিভার। এবং পৃথিবীর সবচেয়ে ধনী লোক যারা দেখছেন, তারা হচ্ছে যে আমাদের, আমরা সবসময় বিশ্বাস করে এসেছি যে ধনী হতে হলে আরেকজনকে মেরেই ধনী হতে হবে, আরেকজনের ক্ষতি করে ধনী হতে হবে, কারণ আমাদের দেশে অনেক যে অনেক ধনীদের আমরা এটা করতে দেখেছি। কিন্তু পৃথিবীর সবচেয়ে সেরা ধনীগুলো দেখেন, তারা কেউ কারো ক্ষতি করেনি। তারা তাদের নলেজটাকে, তাদের টাইমটাকে, তাদের ইন্টালেক্টকে, তাদের পড়াশোনাকে, তাদের আশেপাশের মানুষগুলোকে পজিটিভ ওয়েতে, নির্লোভভাবে, অনেস্ট ওয়েতে কাজে লাগিয়ে আজকে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। কোনো কিছুই তারা অন্যের ক্ষতি। ওয়ারেন বাফেটের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আছে কারো একটা টাকা মেরে খেয়েছে? একটা টাকা মেরে খেয়েছে এই অভিযোগ কোনোদিন পড়েছেন বা শুনেছেন? শুনেননি। তো আমরা সবাই অ্যাচিভ করতে পারবো। তো আমি আশা করব যে আপনারা, আমি আজকে বেশি সময় দিতে পারবো না, আমাদের কোয়েশ্চেন আনসারের অনেক সুযোগ থাকবে। তো আমাদের মেইন লেকচারটা শুরু হবে ফ্রাইডে থেকে, বাট আমি আপনাদেরকে বিনীত বিনীত আহ, না না, এটা ক্যান ব্ল্যানচার্ড, ক্যান, KEN, ক্যান
তারপরে ব্ল্যানচার্ড, BLENCHARD। আপনি জাস্ট ভুল বানান দিয়ে লিখলেও গুগলে দেখবেন, গুগলে আপনাকে পাইয়ে দিবে এটা সঠিক বানানটা, সমস্যা নেই। স্যার, তো ওনার ওনার একটা বই আছে 1 মিনিট ম্যানেজার, ওটা দিয়ে দিলেও সার্চে চলে আসবে এটা, ওয়ান হ্যাঁ, ওয়ান মিনিট মিনিট ম্যানেজার। ম্যানেজার, তারপরে রেভিং ফ্যান। রেভিং ফ্যান নামে ওই যে সেলস পিপলদের জন্য একটা বই লিখেছেন উনি। দ্যাটস কারেক্ট। সো দ্যাটস ক্যান ব্ল্যানচার্ড ইজ এ। সো যাই হোক, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ, নিজের জন্য, পৃথিবীতে অনেক মানুষের জন্য অনেক কিছু করেছেন, এই কোর্সটা একটু মনোযোগ দিয়ে করেন। আপনি বুঝতে পারবেন আপনি এই প্রথম নিজের জন্য কিছু করেছেন। নিজের জন্য কিছু করেছেন, নিজের জন্য কিছু করেন। কারণ আপনি যদি আলোকিত না হন, আপনি সারা পৃথিবীকে আলোকিত করতে পারবেন না। আপনি যদি নিজেকে সমৃদ্ধ না করেন, আপনার ছেলেকে সমৃদ্ধ করতে পারবেন না। আপনি যদি নিজে সমৃদ্ধ না হন, আপনার এমপ্লয়ীদের সমৃদ্ধ করতে পারবেন না। সবার আগে আপনি, এটা সেলফিশ না, এটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। আমি আমাকে যদি পজিটিভলি ইমপ্রুভ করতে পারি, আমি দুনিয়াকে ইমপ্রুভ করতে পারবো। ট্রাই টু ব্রিং দ্য ফোকাস অন ইউ, নেগেটিভলি না। এখন এভরিথিং উইল কাম, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মানি, মানি উইল ফলো ইউ। ও যে মানে 3 ইডিয়ট মুভিতে যেমন বলে না, যে কামিয়াব এর পিছনে না ছুটে কাবিল হওয়ার চেষ্টা করো, কাবিল হইলে কামিয়াব এমনি এমনি পিছনের দিকে ফলো করবে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। মিথিলা, ডু ইউ লাইক টু অ্যাড এনিথিং, এনি 1 মিনিট? ইয়েস, দেন থ্যাংক ইউ। সো ক্লাসের রেকর্ডিংটা আমরা সকালের মধ্যে দিয়ে দিব। প্লাস হচ্ছে আমাদের এলএমএস এ, মানে যেখান থেকে আপনারা ভিডিও, আদার্স আমাদের কোর্সের যে মডিউল গুলো আছে রেকর্ডেড, স্পেশালি যেখান থেকে দেখবেন, সেটার লগ ইন বা কিভাবে অ্যাক্সেস করবেন, সেটার জন্য হচ্ছে আমি ডিটেল একটা ইনস্ট্রাকশন কালকে গ্রুপে দিয়ে দিব সকালে। আর সবার লগ ইন সবার কাছে আছে, যাদেরটা আমি ক্রিয়েট করে দিয়েছি তাদেরটা ইনবক্সে অলরেডি দেওয়া আছে, এবং যারা নিজেরা রেজিস্ট্রেশন করে করেছেন তাদের কাছে তো আপনাদের লগ ইন আছেই। স্টিল যদি প্রবলেম ফেস করেন লগ ইন নিয়ে, সেটার উপর ডিটেল ভিডিও করা আছে এবং ইনস্ট্রাকশন আছে, সেটা আমি সকালে গ্রুপে পোস্ট করে দিব। ডিটেল ইনস্ট্রাকশনটা ফলো করলে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন। এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ইনবক্স করলে আমি বুঝিয়ে দিব যে কোথায় প্রবলেম হচ্ছে, চ্যালেঞ্জ ফেস করছেন যেটা, সেটা সলভ করে দিব। সো আমার দিক ইনশাল্লাহ। থেকে এতটুকুই। সবকিছু গ্রুপে পেয়ে যাবেন। আর কোনো কিছু মিস করবেন না কেউ। অনেকে অনেক সময় অরিড হয়ে যান যে কিছু মিস করে ফেলছেন কিনা, আমরা দিচ্ছি কিনা, পাবেন কিনা সময় মতো। কেউ কিছু মিস করবেন না, একদম অন টাইমে সবকিছু পেয়ে যাবেন। সো চিন্তার কিছু নাই, একদম সময় মতো আমাদের সবকিছু স্কেজুল করা আছে। যখন রাইট টাইম হবে রাইট টাইমে পেয়ে যাবেন, কিছু মিস করবেন না, ইভেন বেশি পেয়ে যাবেন। যেটা আমরা প্রমিস করেছি তার থেকে বেশি পাবেন, এতটুকু আমি বলতে পারি। সো থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ মিথিলা। যে মানে এখানে মিথিলা যেটা বললেন যে আপনি ওয়ারি করবেন না, আপনি কি মিস করছেন। আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে ফোকাস করবেন, যেটা পেয়েছেন এটাকে প্রপারলি কাজে লাগাতে। এগুলো স্টেপ বাই স্টেপ আসবে, বাট ডু ইট হোয়েন ইউ ক্যার ইট। প্লিজ এই 2 মাস নিজেকে পরিবর্তন করার কাজে নামুন। এই কোর্সটা এমন একটা কোর্স, এই কোর্সটা কোনো নির্দিষ্ট প্রফেশনের জন্য নয়, সব প্রফেশনের জন্য। ইভেন আপনি যদি মসজিদে ইমামতিও করেন, এটাকে কাজে লাগিয়ে আপনি মসজিদটাকে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারবেন, যদি আপনি রাইট ওয়েতে কাজ করেন। তো সবাই ভালো থাকবেন। এটা খুবই খুবই অসাধারণ একটা জার্নি আমরা করতে যাচ্ছি, এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি যে আপনারা যারা এখানে আছেন তারা সবাই জ্ঞান পছন্দ করেন, তারা সবাই লিডারশিপ পছন্দ করেন, সবাই নিজেকে ইমপ্রুভ করতে চান, এবং নিজেকে ইমপ্রুভ করে আপনার আশেপাশের মানুষকে, এমপ্লয়ি সহ আশেপাশের সবাইকে ইমপ্রুভ করাতে চান। এটার জন্যই আপনি এখানে এসছেন, এখানে কেউ পুশ করে আপনাকে নিয়ে আসেনি। সো আপনি নিজে এসছেন, সুতরাং আমি বিশ্বাস করি যে আপনি পারবেন। আপনি নিজেও বিশ্বাস করতে হবে এটা। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।